দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, চল। আচ্ছা, প্রথমে ডাউট ক্লিয়ারেন্স চলে আসে। কার মাইক্রোফোন অন আছে? গাড়ি থেকে নামছে, গাড়ি থেকে আওয়াজ টাওয়াজ হচ্ছে, মাইক্রোফোন অন রেখেছে। কে রে ভাই? হ্যাঁ, কে মাইক্রোফোন অন কার? কেউ আছে না? বন্ধ করে দিয়েছে মনে হয়। ও পিসা পাদের টান। আচ্ছা দেখো, আচ্ছা প্রথমে যেটা বলছে যে এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট। আচ্ছা, এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট এটাকে বোঝার জন্য মানে এফেক্ট অফ মানে ও যেটা প্রথম যে ডাউটসটা সেটা হচ্ছে এফেক্ট অফ inert electrolyte on the solubility of a sparingly soluble salt। ঠিক আছে? আচ্ছা, এইটার জন্য তুমি প্রথমে কতকগুলো রিলেশন একটুখানি ভালো করে বুঝে রাখো। সেটা হচ্ছে যে প্রথমে যেটা মনে রাখো সেটা হচ্ছে যে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন সেটা হচ্ছে হাফ সামেশন ওভার আই। আচ্ছা, আমি টার্মগুলো একটুখানি ভালো করে বলে দিই, এটা যে পরে যখন দেখবে যাতে তোমার অসুবিধা না হয়। সেই জন্যে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন আয়নিক স্ট্রেংথ হচ্ছে একটা ওভারঅল সলিউশনের আয়নিক স্ট্রেংথ আই, সেটা বাই ডেফিনেশন হাফ সামেশন ওভার আই সিআই জেড আই এ স্কোয়ার। তার মানে যতগুলো আয়ন আছে প্রত্যেকটা কনসেন্ট্রেশন এবং তার চার্জ তাদের কন্ট্রিবিউশন আছে হচ্ছে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন তার উপরে। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে তোমার ডি বাই হুকেল লিমিটিং ল, যেটা বলছে কি লগ 10 গামা প্লাস মাইনাস যে মাইনাস এ জেড প্লাস ইন্টু জেড মাইনাস রুট ওভার অফ আই এটা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার রিলেশন বিটুইন অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট অ্যান্ড কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট। এটা কি ছিল? এটা হচ্ছে গামা প্লাস মাইনাস। আচ্ছা, একটা জিনিস বলি এখানে, তোমার এই আমি যেটা করছি সেটা হচ্ছে দু রকম সিচুয়েশন। একটা হচ্ছে যে 1:1 ইলেকট্রোলাইট যদি হয় তাহলে তোমার পক্ষে ব্যাপারটা মনে রাখা সুবিধে। সেটা হয়ে যাবে কি এল এ হচ্ছে গামা প্লাস মাইনাস তার স্কোয়ার ইন্টু এল এস, এরকম ভাবে তুমি করে ফেলতে পারবে। এইটা। আর যদি তোমার ওই ইয়ে থাকে তোমার যেটাকে বলা হয় তোমার যদি একটা নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট থাকে তাহলে আবার জিনিসটা কিন্তু অনেকটা বেশি কমপ্লিকেটেড দেখতে হয়। ঠিক আছে, সেটাকে মাথায় রাখতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু এই ধরো সিলভার ক্লোরাইড এই টাইপের ইলেকট্রোলাইট নিয়ে কথাবার্তা বলছি, সেই জন্য তোমার মানে এই 1:1 ইলেকট্রোলাইটের স্কোয়ার দিয়ে করলেও চলবে। দেখ আমি অত ঝামেলার মধ্যে যাচ্ছি না, এটা কাজ করি নিউ প্লাস প্লাস নিউ মাইনাস এইটা ইন্টু এল এস এইরকম ভাবে লিখলাম, যেখানে নিউ প্লাসটা হচ্ছে কোন একটা ইলেকট্রোলাইট ডিসোসিয়েট করার জন্য কতগুলো ক্যাটায়ন পাচ্ছ, আর নিউ মাইনাস কতগুলো অ্যানায়ন পাচ্ছ সেইটা। আর কি? আর হচ্ছে রিলেশন বিটুইন এল এস অ্যান্ড এস মানে সলিবিলিটি এবং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট তাদের সম্পর্কটা কিরকম হচ্ছে তুমি যেরকম ভাবে মনে রাখবে আর কি। যে যদি ধরো তুমি যদি এসটাকে একবারে বের করে নাও, এসটা হয়ে যাবে তোমার সেইভাবে দেখলে হচ্ছে তোমার মানে এল এস করলে এস বাই সি তার স্কোয়ার, তাহলে তুমি উল্টো দিক দিয়ে গেলে তোমার দাঁড়াবে হচ্ছে মানে আমি বলছি যে
এল এসটা হচ্ছে গামা প্লাস মাইনাস তার পাওয়ার নিউ প্লাস নিউ মাইনাস তার পাওয়ার, হ্যাঁ এইটা তাহলে আমি ঘুরিয়ে দিয়ে লিখলে তোমার এল এসটা হয়ে গেল এল এস, আচ্ছা তার আগে ওই একটা নিউ প্লাস নিউ মাইনাস রিলেটেড একটা টার্ম আছে সেটা একটুখানি দেখে নিই। সেটা হচ্ছে তোমার 1 by নিউ প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস ইন্টু নিউ মাইনাস তার পাওয়ার নিউ মাইনাস তার পাওয়ার হচ্ছে 1 by নিউ প্লাস প্লাস নিউ মাইনাস, এটা হলো ইন্টু এল এস তার পাওয়ার হচ্ছে 1 by নিউ প্লাস প্লাস নিউ মাইনাস ইন্টু C0। এটা মানে দেখো এটা সবচেয়ে মনে রাখার সুবিধা হচ্ছে 1:1 ইলেকট্রোলাইট হতো কি হতো, 1:1 ইলেকট্রোলাইট হলে নিউ প্লাসটা 1 নিউ মাইনাসটা 1, তাহলে এইটা যা সিম্পলি 1 দিয়ে দিত আর নিউ প্লাস প্লাস নিউ মাইনাস যোগ করলে তোমার 2 হয়ে যেত, তাহলে রুট ওভার অফ এলএস হয়ে যেত কিন্তু C0 হয়ে যেত। এইটা যাক, তো দেখো এই রিলেশনগুলো জানলে তোমার তোমার মানে সবকিছু এক্সপ্লেন করতে পারবে। মানে মোদ্দা কথা কেটা হচ্ছে যে এলএস বাড়লে এস বাড়ে বা এস বাড়লে এলএস বাড়ে, এইটুকু মাথায় রাখলে তোমার চলবে। আচ্ছা এবারে দেখো, এবার তুমি যখন ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করছো তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করলে প্রথম যেটা হচ্ছে যে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন সেটা তোমার ইনক্রিজ করবে। আচ্ছা আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন ইনক্রিজ করবে কারণ যত তুমি ইলেকট্রোলাইট অ্যাড করবে তার একটা কনসেন্ট্রেশন আসছে, তার একটা চার্জ আছে, করে তোমার আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন ইনক্রিজ করবে। এবার ডিবাইহুকেল লিমিটিং ল কি বলছে, দেখো রুটাইট আই বা রুটাই যদি বাড়ে তাহলে গামা প্লাস মাইনাসটা ডিক্রিজ করবে। তার মানে আমি এখানে অ্যারোটাকে না দিয়ে আমি এইরকম ভাবে বলছি যে with increase in inert electrolyte, with increase in inert electrolyte কি হচ্ছে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন ইনক্রিজ করছে, তাহলে গামা প্লাস মাইনাসটা কি হবে ডিবাইহুকেল লিমিটিং ল থেকে ডিক্রিজ করবে, কারণ আই বাড়লে এখানে মাইনাস সাইন আছে, লগ গামা প্লাস মাইনাস ডিক্রিজ করবে। আচ্ছা এবার এইখান থেকে দেখো এল এস থেকে যদি গামা প্লাস মাইনাস তার পাওয়ার নিউ প্লাস প্লাস নিউ মাইনাস ইন্টু এল এস, এবার এল এটা অলওয়েজ কনস্ট্যান্ট, টেম্পারেচার ফিক্সড থাকলে এল এটা কনস্ট্যান্ট, তাহলে এল এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে গামা প্লাস মাইনাস কমলে কি হবে এল এসটা ইনক্রিজ করবে, তাহলে এল এসটা তোমার ইনক্রিজ করলো। আচ্ছা এবারে দেখো এল এস যত বাড়ে এস তত বাড়ে, অর্থাৎ এসটা তোমার ইনক্রিজ করলো। তার মানে কি হচ্ছে উইথ ইনক্রিজ ইন ইলেকট্রোলাইট তোমার যেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে সলিবিলিটি দিনের শেষে কিন্তু তোমার ইনক্রিজ করছে। তাহলে কি বললাম আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন মানে যখন ইনার্ট ইলেকট্রোলাইট তুমি অ্যাড করছো আর কিছু না হোক আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশনটা বাড়ছে, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়লে হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট কমছে, মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট করলে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট এল এসটাকে বাড়তে হবে, কারণ অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশনের উপর নির্ভর করে না, আর এল এস বাড়লে হচ্ছে সলিবিলিটি বাড়বে। শ্রীশান্ত ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে তৃষা কি বললি, তৃষা যেটা জানতে চাইছে সে হচ্ছে উইক অ্যাসিডের ক্ষেত্রে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা জানতে চাইছে, তাই তো তৃষা? আচ্ছা তাহলে তৃষা যেটা জানতে চাইছে সেটা হচ্ছে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। দেখো তাহলে উইক অ্যাসিড তাহলে এক্সাম্পল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড যেমন একটা উইক অ্যাসিড, তাই তো? তাহলে আমি একদম স্পেসিফিক এক্সাম্পল না বলে একটা জেনারেল এক্সাম্পল বলছি, তাহলে এইচে হচ্ছে একটা উইক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা মনোবেসিক অ্যাসিড, মানে এই যে এটা এটা একটু উইক অ্যাসিড, এটা হচ্ছে মনোবেসিক অ্যাসিড। এবার আমি ডাইবেসিক অ্যাসিডের ক্ষেত্রে পরে আসছি একটু পরে, এটা হচ্ছে মনোবেসিক অ্যাসিড। তাহলে আমি প্রথমে এক কাজ করি, তাহলে এইটা আমি একটু ভালো করে আজকে এমনি পড়ানোর ইচ্ছাও ছিল, এটা হচ্ছে প্রথমে মনোবেসিকটাকে আমি প্রথমে ভাবছি আর কি, তখন এইচ এ টাইপের আর কি, মানে মনোবেসিক এক্সাম্পল হিসেবে তুমি যদি দেখো ধরো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে এইচ, তাহলে এইচে কেমন করে ডিসোসিয়েট করবে এ এইচ প্লাস প্লাস এ মাইনাস এইরকম ভাবে ডিসোসিয়েট করবে।
দেখো এবারে আমরা তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছি, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অনুযায়ী তাহলে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তুমি কে এ বলি, সেটা কি হবে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ এইচ এ। তাহলে এইটাই হচ্ছে তোমার উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এইটাই তোমার উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। দিস ইজ দ্য উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। কি আবার এই সময় এসে হাজির হলো? আচ্ছা, এটা হচ্ছে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে এইটাকে তুমি কেমন করে লিখতে পারো দেখো, এইটা হচ্ছে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো, activity coefficient of A minus into concentration of A minus by C0 divided by activity coefficient of HA into concentration of HA by C0, এরকম ভাবে লিখলাম। আচ্ছা, এবারে এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখছো ফর ভেরি ডাইলিউট সলিউশন বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন। আইডিয়াল ডাইলিউট সলিউশনের জন্য গামা এইচ প্লাস, গামা এ মাইনাস আর গামা এইচ এ সেইটাকে প্রত্যেককে জাস্ট 1 ধরে নেওয়া হচ্ছে। আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো 1 হয় যদি ভেরি ডাইলিউট সলিউশন হয়, তখন জিনিসটা কি দাঁড়াবে দেখো সি এইচ প্লাস ইন্টু সি অফ এ মাইনাস বাই সি অফ এইচ এ। এবারে দেখো এই সি জিরোগুলো, যেখানে সি জিরোটা হচ্ছে যে জিনিসটা ইউনিটলেস করার জন্য, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে 1 মোল পার লিটার, তাহলে এইটা ডিভাইডেড বাই একটা সি জিরো রয়ে গেল। তাহলে এইটা হচ্ছে তোমার উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হলো। আর পিকে বলে যে টার্মটা তুমি ডিফাইন করছো, পিকে এটা হচ্ছে মাইনাস লগ 10 বেস কে এ, এইটা হচ্ছে তোমার পিকে। ঠিক আছে? আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দু একটা কথাবার্তা বলা, যে বোথ কে এ অ্যান্ড পিকে আর ইউনিটলেস or ডাইমেনশনলেস। এদের কোনো ইউনিট বা ডাইমেনশন থাকবে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কোনো ইউনিট থাকে না বলে কে এটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস, আর পিকেওটা তার মতো করে ইউনিটলেস বা ডাইমেনশনলেস হবে। আচ্ছা, এবারে এটা কথা হচ্ছে যে লোয়ার দ্য পিকে হায়ার ইজ দ্য অ্যাসিডিটি। দেখো পরিষ্কার তুমি বুঝতে পারছো যে পিকে ভ্যালুটা যেহেতু মাইনাস লগ 10 বেস কে, তার পিকে টা কম হবে মানে কত, কে টা বেশি হবে। আর কে যদি বেশি হয় এই ইকুইলিব্রিয়ামে দেখো ডান দিক মানে বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি হবে, সেখানে সে বেশি অ্যাসিডিটিটাকে শো করবে। এইটা তো দেখো, তাহলে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মনোবেসিক অ্যাসিডের জন্য যেটা দরকার তুমি জাস্ট বুঝতে পেরেছো, ঠিক আছে? এইটা। আর এবারে এই মনোবেসিক অ্যাসিড যদি তার একটাই পিকে ভ্যালু থাকবে, এবারে ধরো আমি একটা ডাইবেসিক অ্যাসিড কনসিডার করলাম, উইক অ্যাসিড কিন্তু ডাইবেসিক অ্যাসিড আমি কনসিডার করছি। ডাইবেসিক অ্যাসিড মানে হচ্ছে তুমি সিম্বলিক্যালি এটাকে H2A2 এইরকম ভাবে লিখবে। আচ্ছা, তার এক্সাম্পল কি? এক্সাম্পল ধরো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড সেটা হচ্ছে COOH, হ্যাঁ, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। আর এই অক্সালিক অ্যাসিড যখন ডিসোসিয়েট করে তোমাকে দুটো স্টেপে ভাবতে হবে। প্রথমে H প্লাস প্লাস HA2 মাইনাস এইরকম ভাবে, এটা হচ্ছে স্টেপ 1-এ। আর স্টেপ 2-তে যেটা হবে HA2 মাইনাস সেটা ডিসোসিয়েট করে H প্লাস প্লাস A2 2 মাইনাস হলো। যেমন ধরো এই যে অক্সালিক অ্যাসিড যখন বলছো, প্রথমে সে ডিসোসিয়েট করে COO মাইনাস COOH প্লাস H প্লাস তৈরি করবে। সেকেন্ড স্টেপে COO মাইনাস COOH ডিসোসিয়েট করে আবার COO মাইনাস প্লাস H প্লাস তৈরি করবে। এটা এটা হচ্ছে মনো অক্সালেট, হচ্ছে ডাই অক্সালেট। এটা তাহলে এরকম ভাবে ডিসোসিয়েট করবে। তাহলে এবারে দেখো ফর স্টেপ 1 ফার্স্ট উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ফার্স্ট উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে আমি যদি KA1 বলি,
সেটা কত হবে? অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ HA2 মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ H2A2। আমি আর কনসেন্ট্রেশনের টার্মে নিয়ে যাচ্ছি না। আচ্ছা, এবার এইখান থেকে তুমি একটা PKA1, হ্যাঁ, এটা ডিফাইন করতে পারো, যেটা মাইনাস লগ 10 বেস KA1, এটা PK1 হলো। আর ফর স্টেপ 2 তুমি একটা সেকেন্ড উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেটা হচ্ছে KA2, সেটা কি না অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ A2 মাইনাস ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ HA2 মাইনাস। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে তুমি যেটা পাবে PKA2, যেটা মাইনাস লগ 10 বেস KA2, তাহলে PK1 আর PK2, মানে পিকে অনেক সময় পিকে এটা না বলে PKA1 PKA2 বা PK1 PK2 যাই বলো না কেন। তাহলে এক্ষেত্রে দেখো একটা ডাইবেসিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো পিকে ভ্যালু থাকবে, PK1 PK2। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো ক্লিয়ারলি, আচ্ছা তুমি বলো তো যে H2A2 থেকে ফার্স্ট প্রোটনটা বেরোনো সহজ, না HA2 মাইনাস থেকে তোমার সেকেন্ড প্রোটনটা বেরোনো সহজ? কি মনে হয় বলো? এই ফার্স্ট প্রোটনটা বেরোনো সহজ না সেকেন্ড প্রোটনটা বেরোনো সহজ? তাহলে অক্সালিক অ্যাসিড থেকে মনো অক্সালেট হওয়া ফার্স্ট প্রোটনটা বেরিয়ে, আর মনো অক্সালেট থেকে ডাই অক্সালেট হওয়া আর একটা প্রোটন বেরিয়ে, এই দুটো স্টেপের মধ্যে কোনটা ইজিলি হবে মনে হয়, প্রথমটা না পরেরটা? প্রথমটাই তো। একদমই প্রথমটা। হ্যাঁ, কারণ পরেরটা দেখো, পরেরটা কি হচ্ছে, অলরেডি একটা নেগেটিভ চার্জ হয়ে গেছে, সেইখান থেকে একটা H প্লাস বেরোনো অনেক কঠিন ব্যাপার, তাই না? সেখানে কি হবে যে ক্লিয়ারলি তোমার KA1টা KA2 এর থেকে বেশি হবে, অর্থাৎ PKA1টা অবশ্যই লেস দেন PKA2 হবে, এটা মাথায় রাখবে। PKA1টা অবশ্যই লেস দেন PKA2 হবে, এটা তোমার, এটা হচ্ছে তোমার জেনারেল রেজাল্ট আছে। ঠিক আছে? এইটা ঠিক একই রকম ভাবে যদি ট্রাইবেসিক অ্যাসিড তুমি কনসিডার করতে, তাহলে PKA1 PKA2 PKA3 এইরকম ভাবে সব আসতো। ঠিক আছে? তাহলে ও যেহেতু উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টের গান থেকে আইলে, আমি মনো অক্সালেটের মানে মনো বেসিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে ডাইবেসিক অ্যাসিড এই পার্টটাও আমরা বলে দিলাম। সিমিলারলি ট্রাইবেসিক উইক অ্যাসিড যদি থাকে, তার জন্য তুমি একই রকম ভাবে জিনিসগুলোকে লিখতে পারো। ঠিক আছে? পরিষ্কার জিনিসটা? হ্যাঁ আসলে কোন একটা উইক অ্যাসিডের অ্যাসিডিটিটা কত, সেগুলো কোয়ান্টিটিভ মেজারমেন্টটা হচ্ছে পিকে ভ্যালু। তুমি ওই অনেক সময় ধরো কোয়ালিটেটিভলি হয়তো বলছো এর থেকে এটা বেশি অ্যাসিডিক বা ওর থেকে ওটা কম অ্যাসিডিক, কিন্তু পিকে ভ্যালুগুলো যদি জানো, তাহলে কিন্তু সেখান থেকে তোমার বলা অনেক সহজ হবে। এটা আগের দিনে ডাউট ক্লিয়ারেন্স হচ্ছে। বলো, আর কারো কিছু ডাউটস আছে? আর কারো কিছু ডাউটস আছে? স্যার, বলছি যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে একটা ডাউট আছে। বলো। কোশ্চেনটা দেওয়া আছে যে নিচের কোন ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণতার দিকে সর্বাধিক অগ্রসর হবে? K সমান 10⁻6, অথবা K সমান 10⁻−6, অথবা K সমান 10⁻−8, বা K সমান 1, মানে কোনটা হবে আর কেন? হ্যাঁ, যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি, হ্যাঁ, সে তত বেশি সম্পূর্ণতার দিকে এগোবে। খুব স্বাভাবিক ব্যাপার। তুমি যখন ধরো যে কোনো একটা রিয়াকশন করছো, এক্স রিভার্সিবল রিয়াকশন দিয়ে ধরো তুমি ওয়াই করছো, তাই তো? তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি? ধরো আমি যদি অ্যাক্টিভিটির টার্মসে বলি, অ্যাক্টিভিটি অফ ওয়াই ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ এক্স, বা কনসেন্ট্রেশন অফ ওয়াই বাই C0 বাই কনসেন্ট্রেশন অফ এক্স বাই C0, বা C0 কেটে গেলে CY বাই CX হলো তো এটা। তাহলে এবারে দেখো, কে এর ভ্যালু যত বেশি হবে তত কি এই প্রোডাক্টের কনসেন্ট্রেশন তত বেশি হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য রিয়াক্ট্যান্ট। তাহলে কে এর ভ্যালু তুমি যে কেসে 10⁶ বললে, তার মানে কি ওয়াই এর কনসেন্ট্রেশনটা এক্স এর কনসেন্ট্রেশনের রেসপেক্টে 10⁶ টাইম বেশি, মানে কি প্রায় পুরো এক্সটাই ওয়াই এ কনভার্টেড হয়ে গেছে। তার মানে পরিষ্কার হচ্ছে, হায়ার দ্য ভ্যালু অফ এক্স, more closely the
রিয়াকশন টেন্ডস টু কমপ্লিশন। তাহলে জেনারেল কথাটা হচ্ছে যে ক্ষেত্রে তোমার যত ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বেশি হবে রিয়াকশনটা তত সম্পূর্ণতার দিকে এগোবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর কিছু? আর কিছু আছে? আর কারো কিছু আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বাফার, মানে বাফার বা বাফার সলিউশন যাই বলো না কেন, বাফারও বলতে পারো বা বাফার সলিউশনও বলতে পারো। আমরা যদি এখানে যেটা আলোচনা করছি সেটা মূলত হচ্ছে বাফার সলিউশন। ঠিক আছে, বাফার না বলে কাজ করে বাফার সলিউশনের কথা, মানে পিএইচ নিয়ে আলোচনা করেছি, মানে তারপরে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে বাফার সলিউশন। আচ্ছা, বাফার সলিউশন মানে হচ্ছে একটা সলিউশন, এবারে যে সলিউশনে যদি সামান্য পরিমাণ এইচ প্লাস বা সামান্য পরিমাণ ওইচ মাইনাস অ্যাড করো তাহলে পিএইচ এর তেমন কোনো চেঞ্জ হবে না। তাহলে বাফার সলিউশন ইজ ওয়ান, ডেফিনেশনটা বলে দিই। বাফার সলিউশন ইজ ওয়ান whose pH does not change appreciably with the addition of small amount of H plus or OH minus। মানে সামান্য পরিমাণ H প্লাস, সামান্য পরিমাণ কিন্তু হতে হবে, স্মল অ্যামাউন্টও খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি অ্যাড করলে তো পিএইচ চেঞ্জ হয়ে যাবেই। তাহলে বাফার সলিউশন হচ্ছে একটা সলিউশন মানে যার ক্ষেত্রে হচ্ছে তোমার সামান্য পরিমাণ H প্লাস বা OH মাইনাস অ্যাড করলে যার পিএইচটা কোনো অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ হয় না। এমনি এই যে বাফার মানে কি, একটা প্রোটেক্ট করছে, আজীব যে সলিউশনটাকে প্রোটেক্ট করছে, হ্যাঁ, মানে তার একটা ফিক্সড পিএইচ আছে, আমি সামান্য এইচ প্লাস বা সামান্য ওইচ মাইনাস সেটা সামাও একটু হজম করে দিচ্ছে আর কি। বাড়িতে দেখো না, বাড়িতে হচ্ছে মায়েরা মোটামুটি বাফারের রোল প্লে করে। তোমার বাবা ডেকে মেকে এসে তোমাকে মানে হয়তো ঠ্যাঙাবে ঠিক করেছে, হ্যাঁ, মা মাঝখানে থেকে একটা বাফারের কাজ করছে, মানে বাবা যদি প্রচন্ড রেগে আসে, তুমি যদি খুব বেশি অন্যায় করে ফেলো, সে ঠিক আছে, মা আর আটকাতে পারবে না, তোমাকে দুগা খেতেই হবে। কিন্তু ইউজুয়ালি ছোটখাটো যে ঝামেলা টামেলাগুলো, সেটা পাড়ার ঝামেলাই হোক বা বাবার ঝামেলাই হোক, দেখবে মা বাফারের মতো আটকে দিচ্ছে আর কি, সামান্য বাধা বিপত্তিগুলো কিন্তু সে মোটামুটি আটকে দিতে পারে আর কি। ঠিক আছে, এবারে এই যে বাফার সলিউশন সেটা তিন রকমের হতে পারে। বাফার সলিউশন তিন রকমের, একটাকে বলা হচ্ছে অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার সলিউশন। দু নম্বর হচ্ছে বেসিক বাফার সলিউশন, আর তিন নম্বর হচ্ছে নিউট্রাল বাফার সলিউশন। একটা অ্যাসিডিক বাফার সলিউশন, বেসিক বাফার সলিউশন আর নিউট্রাল বাফার সলিউশন, এই তিন রকমের বাফার সলিউশন হতে পারে। আচ্ছা, এবারে অ্যাসিডিক বাফার সলিউশন যেটা, সেটা বেসিক্যালি হতে হবে কি বলতো, একটা উইক অ্যাসিড and its strong base salt, বা এটা aqueous solution, অবশ্যই aqueous solution of a weak acid and strong base salt। তুমি যদি এক্সাম্পল ধরো অ্যাসিটিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, আর তার স্ট্রং বেস সল্ট ধরো সোডিয়াম অ্যাসিডেট,
এটা মানে অ্যাসিটিক অ্যাসিড উইক অ্যাসিড তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করলে কি হচ্ছে তোমার সোডিয়াম অ্যাসিডের তৈরি হচ্ছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং তার স্ট্রং বেস সল্ট, আর সেটা হচ্ছে অ্যাসিডিক বাফার। আচ্ছা, বেসিক বাফার হচ্ছে aqueous solution of a weak base and its strong acid solution। আর এক্সাম্পল কি, ধরো তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা উইক বেস, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে HCl এর রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, তার যে অ্যাকোয়াস সলিউশন সেটা হচ্ছে বেসিক বাফার হতে পারে। আর নিউট্রাল বাফারটা হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাকোয়াস সলিউশন of a salt of weak acid and weak base। উইক অ্যাসিড এবং উইক বেসের সল্ট যেটা, যেমন এক্সাম্পল ধরো অ্যামোনিয়াম অ্যাসিডে CH3COONH4, এটা। তাই 3 রকমের বাফার। অ্যাসিডিক বাফার হচ্ছে একটা উইক অ্যাসিড এবং তার স্ট্রং বেস সল্ট, তার একটা অ্যাকোয়াস সলিউশন হতে হবে। বেসিক বাফার হচ্ছে তোমার অ্যাকোয়াস সলিউশন অফ এ উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড সল্ট হতে হবে, স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং অ্যাসিড সল্ট। আর এটা কি লিখলাম, এটা এটা লেখাটা একটু ভুল হয়ে গেছে। সল্ট, এটা। আর থার্ড হচ্ছে তোমার যখন নিউট্রাল বাফার তুমি বলবে অ্যাকোয়াস সলিউশন অফ এ সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। আচ্ছা, এবার আমি অ্যাসিডিক বাফার নিয়ে দু একটা কথাবার্তা বলি। দেখো, আচ্ছা, অ্যাসিডিক বাফার তো বললাম, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি aqueous solution of a weak acid and its strong base salt। এক্সাম্পলটা কিন্তু ভালো করে দেখি। এক্সাম্পল হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম অ্যাসিডের তার অ্যাকোয়াস সলিউশনের অ্যাসিডিক বাফার। আচ্ছা, এবারে এর কাজ করছে কেমন করে দেখো। দেখো, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু উইক অ্যাসিড, তার ক্ষেত্রে এই ইকুইলিব্রিয়ামটা কাজ করে H প্লাস প্লাস CH3COO মাইনাস, এই ইকুইলিব্রিয়ামটা কাজ করছে। আর মিডিয়ামে জল আছে, জল সেও এই ইকুইলিব্রিয়ামটা তোমার কাজ করে। আর সোডিয়াম অ্যাসিডের থাকার জন্য মিডিয়ামে অনেক বেশি Na প্লাস এবং CH3COO মাইনাস অলরেডি আছে। আর এবারে দেখো, তুমি যদি H প্লাস অ্যাড করো কি হবে, মানে H প্লাস অ্যাড করলে সে এই যে হিউজ পরিমাণ অ্যাসিডেড আয়নটা আছে CH3COO মাইনাস আছে, তার সঙ্গে কম্বাইন করে কি হবে, ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করে যাবে লাখাতিলের প্রিন্সিপাল অনুযায়ী। তার মানে তুমি যে H প্লাসটাকে অ্যাড করলে, সেই H প্লাসটা অ্যাকচুয়ালি সলিউশনে রইল না। সেই H প্লাসটা তোমার যে অ্যাসিডেড আয়ন আছে, সোডিয়াম অ্যাসিড থেকে প্রচুর পরিমাণ CH3COO মাইনাস আয়ন পাবে, তার সাথে কম্বাইন করে আনডিসোসিয়েটেড অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে, সেই জন্য H প্লাসটা অ্যাকচুয়ালি কনজিউমড হয়ে যাচ্ছে। আর ঠিক একই রকম ভাবে যদি তুমি OH মাইনাস অ্যাড করো, এই OH মাইনাস জল তো হিউজ অ্যামাউন্টে আছে, জলের অটো আয়নাইজেশনের জন্য তুমি যে H প্লাসটাকে পাচ্ছ, এই এক্সেস OH মাইনাস অ্যাড করলে সেই H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে তোমার ওই মানে একটা অ্যাসিড থেকে কিছুটা H প্লাসটা পাচ্ছ, তার সঙ্গে আরো যেসব জল থেকে যে H প্লাসটা পাচ্ছ, সে এক্সেস যে OH মাইনাসটা অ্যাড করলে সে বেসিক্যালি H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করছে। মানে আলটিমেটলি কি হলো দেখো, যে তুমি যে সামান্য পরিমাণ অ্যাসিড বা বেস অ্যাড করলে, মানে H প্লাস বা OH মাইনাস অ্যাড করলে, সেটা কিন্তু এসেনশিয়ালি সলিউশনে আসছে না। এই সামান্য পরিমাণ H প্লাস অ্যাড করলে সে অ্যাসিডেড আয়নের সাথে যুক্ত হয়ে গিয়ে আনডিসোসিয়েটেড অ্যাসিডিক অ্যাসিড তৈরি করছে, সেই জন্য H প্লাসটা সলিউশন থেকে হাওয়া হয়ে যাচ্ছে। আবার যে এক্সেস OH মাইনাসটা অ্যাড করলে সে H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, আনডিসোসিয়েটেড জল তৈরি করছে, এটা OH মাইনাসটা কিন্তু চলে গেছে। তাই এইভাবে সে কিন্তু বেসিক্যালি এই সামান্য H প্লাস বা OH মাইনাসটাকে হজম করে নিতে পারছে বলে, হ্যাঁ, সামাও মানে সলিউশনের পিএইচটা মোরাললেস কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, এবারে এই যে তোমার ইয়ে করলে, মানে একটা অ্যাসিডিক বাফার তুমি করলে, তার জন্য একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আমাকে তৈরি করতে হবে। দেখো, আমাদের এখানে যে ইকুইলিব্রিয়ামটা কনসিডার করছে, ধরো এই যে উইক অ্যাসিড যেটা,
উইক অ্যাসিডটা ধরে না, আমি এখানে একটা স্পেসিফিক এক্সাম্পল এখান থেকে এইচে বললাম। তাহলে এইচে যখন ডিসোসিয়েট করে এইচ প্লাস প্লাস এ মাইনাস, এই ইকুইলিব্রিয়ামটা কাজ করছে এইটা। তাহলে এবারে এর ক্ষেত্রে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা কি হবে? উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে, এটা কি হচ্ছে? দেখো তুমি অ্যাক্টিভিটি দিয়ে লিখলে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস কিন্তু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বা অ্যাক্টিভিটি অফ এইচ। আমি এখন অ্যাক্টিভিটি দিয়েই করছি, পরে না হয় কনসেন্ট্রেশনে রিপ্লেস করে দেবো। এটা উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে, এটা হচ্ছে, এইটা হলো। আচ্ছা এবার লগ নাও, লগ 10 বেস নাও, কে ইকুয়াল টু কি হচ্ছে না লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস প্লাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ। আচ্ছা এবারে তুমি দেখো এই যে লগ 10 বেস কেটা সেটা হচ্ছে মাইনাস পি কে লিখতে পারো, আর লগ 10 বেস এইচটা মাইনাস পিএইচ লিখতে পারো বাই ডেফিনেশন, প্লাস যেটা এমন আছে লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ এ, এইটা। আজ এবার পিএইচটা এদিকে পাঠিয়ে দাও, তাহলে পিএইচ সমান কত হলো? পি কে এ প্লাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ, এটা হলো। এটা আচ্ছা এবারে দেখো যে তুমি যদি এরকম করো যে ভেরি ডাইলিউট সলিউশন কনসিডার করো ফর ভেরি ডাইলিউট সলিউশন কি হবে? ভেরি ডাইলিউট সলিউশনের জন্য দেখো তুমি এই যে অ্যাক্টিভিটি ফর্মে লিখেছো তো, মানে এমনিতে কি হয় দেখো। আচ্ছা ভেরি ডাইলিউট সলিউশনটা একটু পরে লিখছি, তুমি দেখো মানে অ্যাক্টিভিটিতে লেখাটাই সবচেয়ে ভালো, কিন্তু এই অ্যাক্টিভিটি বের করার ঝামেলা টামেলা আছে বলে না লোকে সবকিছু কনসেন্ট্রেশনের টার্মসে বের করার চেষ্টা করে। তুমি দেখো পিএইচ সমান পি কে এ প্লাস লগ 10 বেস, তুমি লিখতে পারো কি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এ মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই সি জিরো, আর অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ এ বাই সি জিরো। অ্যাক্টিভিটিকে তুমি কনসেন্ট্রেশন টার্মে লিখে ফেললে এইটা, তা সি জিরো তোমার বাদ চলে যাবে এইটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখো পি কে এ প্লাস লগ 10 বেস গামা এ মাইনাস সি এ মাইনাস বাই গামা এইচ এ ইন্টু সি এইচ এ, এই পর্যন্ত হলো। এবারে বলছি ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন বা ভেরি ডাইলিউট সলিউশন, আইডিয়ালি ডাইলিউট সলিউশন কি হবে? অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এ মাইনাস আর অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ এ সেগুলো সব মোরালেস 1 ধরতে হবে, তখন কি দাঁড়াবে? দেন পিএইচটা তোমার হয়ে গেল পি কে এ প্লাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ। আচ্ছা কনসেন্ট্রেশন অফ এ মাইনাসটা কি? দেখো বেসিক্যালি এই এ মাইনাসটা আমি মূলত কোথা থেকে পাবো? সল্ট থেকে। এই যে সোডিয়াম অ্যাসিটিক অ্যাসিড, সেখান থেকে যে অ্যাসিটেট আয়নটা তৈরি হচ্ছে, অ্যাসিটেট আয়নটাকে যে সোডিয়াম অ্যাসিটেট অ্যাড করা যায় সেখান থেকে তুমি পাচ্ছ। এটা অনেক সময় এইভাবে লেখা হয় পিকে প্লাস লগ 10 বেস এই কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, এটা। তো এই এরকম একটা ইকুয়েশন পেলে, তার মানে এই যে অ্যাসিডিক বাফার যদি হয় তাহলে তার পিএইচ বের করার এই যে ইকুয়েশনটাকে, এটাকে বলে হেন্ডারসন ইকুয়েশন। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার হেন্ডারসন ইকুয়েশন। দেখো হেন্ডারসন ইকুয়েশন হিসেবে বেশি পরিচিত, আবার অনেক অনেক বই এটাকে হ্যান্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন বলে। হ্যান্ডারসনের সাথে আর একজন লোক জাস্ট ইম্পর্টেন্ট, হ্যাসেলব্যাক, এইচ এ এস এস টি এল বি এ এল সি এইচ, হ্যান্ডারসন হেসেলবার্গ ইকুয়েশনও বলা হয়। মানে ম্যাক্সিমাম জায়গায় হ্যান্ডারসন ইকুয়েশন বলেই চালিয়ে দেয়, তুমি এটা হ্যান্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন এটা বলতে পারো। তা দেখো তাহলে আমি এই অ্যাসিডিক বাফার কি, অ্যাসিডিক বাফার এইচ প্লাস বা ওইচ মাইনাস অ্যাড করলো, কেন পিএইচটাকে পাল্টাতে দিচ্ছে না তার কারণটা আমি মুখে বললাম, আর তার সঙ্গে সঙ্গে আমি এর জন্য এই হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশনটাকে বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা আছে? আচ্ছা চল। আচ্ছা এবারে দেখো তুমি যদি একটা বেসিক বাফার সলিউশন কনসিডার করো,
আচ্ছা, বেসিক বাফার সলিউশন মানে কি বললাম, একটা মানে ইট ইজ অ্যান aqueous solution of weak base and is strong acid salt. হ্যাঁ, it is an aqueous solution of weak base and is strong acid salt. মানে এক্সাম্পল হিসেবে কি বলেছিলাম না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছে একটা উইক বেস, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে স্ট্রং অ্যাসিড HCl এর রিয়াকশনে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, তাদের মিক্সচার। আচ্ছা, এবারে এদের প্রোটেক্টিভ অ্যাকশনটা কি করে কাজ করছে দেখো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার জন্য এই ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করবে, NH4+ প্লাস OH মাইনাস, আর জল তো সবসময় আছে, সে H প্লাস প্লাস OH মাইনাস দিল। এবারে দেখো, যখন মিডিয়ামে তুমি OH মাইনাস অ্যাড করবে, যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রচুর পরিমাণে NH4+ তুমি অলরেডি পেয়ে যাচ্ছ, তা যে OH মাইনাসটা অ্যাড করছে, সে এই যে হিউজ পরিমাণ NH4+ আছে তার সঙ্গে যুক্ত হয়ে আনডিসোসিয়েটেড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে, অর্থাৎ মিডিয়া থেকে OH মাইনাসে চলে গেল। আর যখন H+ অ্যাড করছে, সেই H+ আবার OH মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে আনডিসোসিয়েটেড জল তৈরি করছে। সেখানে যে OH মাইনাস বা H+টা অ্যাড করলে সেইটা অ্যাকচুয়ালি সলিউশনে রইল না, সেখানে পিএইচটা তেমন কিছু তোমার চেঞ্জ করতে পারছে না। আচ্ছা, এবারে তুমি এই হ্যান্ডারসন ইকুয়েশনটা বের করার জন্য লেট দ্য উইক বেসিস, তাকে তুমি BOH এইরকম ভাবে লিখছো। তাহলে BOH যেটা, সেটা যখন ইকুইলিব্রিয়েট করছে কি হচ্ছে, B প্লাস প্লাস OH মাইনাস তৈরি করছে। তাহলে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কি হচ্ছে, উইক বেস, টিপু আওয়াজ করিস না, উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কি, Kbটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি অফ B প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ OH মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ BOH। এক সেকেন্ড ধরতো, টিপু, ওই টিপু, টিপু, মানে এই পেনে করে আওয়াজটা করো। আচ্ছা, উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কেবিটা হচ্ছে কি, এটা হলো। তাহলে এবারে লগ নাও, লগ 10 বেস কেবি সমান কত হচ্ছে, দেখো লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ OH মাইনাসটা লিখে দাও আগে, প্লাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ B প্লাস বাই অ্যাক্টিভিটি অফ BOH। এইটা হচ্ছে মাইনাস PKB ইকুয়াল টু এইটা মাইনাস POH, এটা মাইনাস POH প্লাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ B প্লাস বা অ্যাক্টিভিটি অফ BOH। এটা এদিকে চলে গেলে POHটা হয়ে গেল কত, PKB প্লাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ B প্লাস বাই অ্যাক্টিভিটি অফ BOH, এইটা হয়ে গেল। এবারে তোমার ফর ভেরি ডাইলিউট সলিউশন, ফর ভেরি ডাইলিউট বা আইডিয়াল ডাইলিউট সলিউশন, তুমি কি লিখবে না, POH সমান হয়ে গেল PKB প্লাস লগ 10 বেস, দেখো উপরে হচ্ছে কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ বেস। এই ইকুয়েশনটা তুমি পেয়ে গেলে। এইটা জাস্ট ওই হ্যান্ডারসন ইকুয়েশন, ওই একই রকম হ্যান্ডারসন ইকুয়েশন বা হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন। Anderson or Anderson Heisenberg equation for basic buffer, আর এটা হচ্ছে অ্যাসিডিক বাফার, এটা হচ্ছে ফর অ্যাসিডিক বাফার। তার মানে যেমন অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে যেমন করে ক্যালকুলেট করতে হয়, বেসিক বাফারের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে তুমি ডেরিভেশনটাকে করতে পারলে। ঠিক আছে, আচ্ছা, এবারে যদি নিউট্রাল বাফার হতো, আচ্ছা নিউট্রাল বাফার হচ্ছে কি, it is an aqueous solution of a salt of weak acid and
weak base. এদিকে aqueous solution of a salt of weak acid and weak base. ঠিক আছে, এটা আগে দেখো এটার এক্সাম্পল হিসেবে আমি যেটা বললাম, ধরো অ্যামোনিয়াম অ্যাসিডের, মানে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তাহলে রিয়াক্ট করছে, উইক অ্যাসিডের সঙ্গে উইক বেস রিয়াক্ট করে তোমার অ্যামোনিয়াম অ্যাসিডের তৈরি হলো। এটা তাহলে দেখো এবারে এই পার্টিকুলার কেসে তোমার কি হচ্ছে না, যেটা হচ্ছে যে এই যে অ্যামোনিয়াম অ্যাসিডের যেটা তার হাইড্রোলিসিস হয়। হাইড্রোলিসিস মানে জলের সঙ্গে রিয়াক্ট করেছে, রিয়াক্ট করে কি তৈরি করে, অ্যাসিটিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো হাইড্রোলিসিস হয়ে। আর এবারে এই যে অ্যাসিটিক অ্যাসিড সে তো এই ইকুইলিব্রিয়ামটার মধ্যে সবসময় থাকবে, CH3COO মাইনাস প্লাস H প্লাস, তাহলে এটা উইক অ্যাসিড। আবার এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি নিচ্ছ সেও তোমার এই NH4 প্লাস প্লাস OH মাইনাস এই ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকছে। এবারে দেখো তুমি যখনই H প্লাস অ্যাড করছো, তো H প্লাস CH3COO মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ফেলতে পারছে। আবার যে OH মাইনাস যখন তুমি দিলে সে NH4 প্লাসের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলতে পারছে। সেখানে মিডিয়ামে H প্লাস এবং OH মাইনাস বাড়তে পারছে না, সেখানে পিএইচটা তোমার চেঞ্জ হচ্ছে না। এটা তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে এটা হলো যে H প্লাস সামান্য পরিমাণ অ্যাড করলে সে অ্যাসিটেট আয়নের সঙ্গে যুক্ত করে আনডিসিকেটেড অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ফেলছে। OH মাইনাস দিলে সে তোমার NH4 প্লাসের সঙ্গে যুক্ত হয়ে আনডিসিকেটেড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলছে, সেই জন্য H প্লাস এবং OH মাইনাসটা কনজিউম হয়ে যাচ্ছে, এখানে পিএইচটা তেমন কিছু তোমার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা এবারে দেখো এই আগের যে দুটো সলিউশন অ্যাসিডিক বাফার বা বেসিক বাফারের জন্য পিএইচ বের করার একটা ইকুয়েশন তুমি পেয়ে গেছো। তাহলে এই নিউট্রাল বাফারের জন্য পিএইচ বের করার ইকুয়েশনটা কি হবে, তাহলে পিএইচ অফ এ নিউট্রাল বাফার সেটা হচ্ছে না, এই যে এটা পাবে তুমি বেসিক্যালি এই একটা উইক অ্যাসিড এবং উইক বেস তার সল্টের যে হাইড্রোলিসিস হয় সেইখান থেকে যে পিএইচ এর এক্সপ্রেশনে পেলে সেটা আমি বলে দিচ্ছি, হাফ PKW প্লাস হাফ PKA মাইনাস হাফ PKB। তো এইটা হচ্ছে ফর্মুলা। তোমার PKW তুমি জানো, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হলে জলের PKW হচ্ছে 14, তাহলে হাফ PKW হলে 7, এবারে প্লাস হাফ PKA মাইনাস হাফ PKB, এইটা এই হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, যেমন ধর একটা এক্সাম্পল হিসেবে তুমি যদি কনসিডার করো ফর 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 এই COONH4 প্লাস এর জন্যে পিএইচটা কত হবে, এটা দেখা যাচ্ছে 7 হবে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। কেন, কারণটা হচ্ছে যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড PKW 14, তার অর্ধেক 7 হলো। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন তুমি কনসিডার করছো, দেখো এখানে অ্যাসিটিক অ্যাসিড আর একটা উইক অ্যাসিড, তার PKA সেটা যদি 4.73 এর কাছাকাছি হয় অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা তার PKBটাও কিন্তু তোমার এই 4.73 এর কাছাকাছি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা। ঠিক আছে, এইটা ঠিক আছে। তাহলে দুটো মোরালেস কাছাকাছি বলে দেখো হাফ PKA আর হাফ PKB তোমার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পিএইচটা হচ্ছে তোমার হাফ PKW হয়ে গেল। তার একটা নিউট্রাল বাফার তার পিএইচ বের করার ইকুয়েশনটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার আমি সল্ট হাইড্রোলিসিস একটু পরে আসছি, এরপরই আমাদের সল্ট হাইড্রোলিসিস নিয়ে আলোচনা করার কথা। তাহলে সল্ট হাইড্রোলিসিসে তোমার এই যে পিএইচ এর এক্সপ্রেশন গুলো কি করে বেরোয় এটা সেগুলো আমি তোমাকে দেখাবো। এই ফর্মুলাটা কি করে এলো একটু পরে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে আমি কি করলাম, বাফারে অ্যাসিডিক বাফার, বেসিক বাফার, নিউট্রাল বাফার, এই তিনটে বললাম এবং তাদের পিএইচ বের করার ইকুয়েশন আমি বের করলাম। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে বলবো, এটা খুব ইম্পর্টেন্ট, তাকে বলে বাফার ক্যাপাসিটি। আচ্ছা, বিভিন্ন রকমের তো বাফার আছে, বাফারের কাজটা কি? বাফারের কাজটা হচ্ছে আমি এই সামান্য H প্লাস বা OH মাইনাস অ্যাড করলে যাতে করে তোমার পিএইচ এর চেঞ্জ না হয়। তাহলে এবারে বলো ভালো বাফার বলতে কি বুঝবে তুমি? না, ভালো বাফার মানে হচ্ছে কি যার ক্ষেত্রে একটা ইউনিট পিএইচ চেঞ্জ করতে, মানে পিএইচ এর ভ্যালুটা 1 ইউনিট চেঞ্জ করতে যার ক্ষেত্রে যত বেশি অ্যাসিড বা বেস দিতে হবে বা যত বেশি H প্লাস বা OH মাইনাস দিতে হবে সে তত ভালো বাফার, তাই না? তাহলে বাফার ক্যাপাসিটি এটাকে তুমি বিটা দিয়ে ডিফাইন করো,
মানে বিটা দিয়ে এক্সপ্রেস করো, এক মিনিট সরি, যদি তুমি বাফার ক্যাপাসিটি বিটা দিয়ে এক্সপ্রেস করো সেটাকে কি লিখবে তুমি? দেখো, এক হচ্ছে যদি তুমি অ্যাসিডিক বাফার কনসিডার করো, তো অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হচ্ছে যে তোমাকে অ্যাড করতে হবে, মানে এইচ প্লাস অ্যাড করতে হবে। তার জন্য তোমাকে দেখতে হবে যে তোমার পিএইচ এর চেঞ্জ কতটা হচ্ছে। তুমি জাস্ট এইভাবে ভাবো, দেখো মানে আমি এইটা কেন নেগেটিভটা দিয়েছি বলি, যে একটা ইউনিট পিএইচ চেঞ্জ করার জন্য যতটা কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে বিটা। এবারে কি হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাড়ালে পিএইচটা কমে যায়, সেখানে নেগেটিভ সাইন হয়েছে। এটা হচ্ছে তোমার, এটা এটা সার্টেনলি এর জন্য, মানে মানে এইচ প্লাস অ্যাড করার জন্য। আর উল্টো দিকে কেউ এইভাবেও করতে পারে, ডি কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই ডি অফ পিএইচ। মানে এখানে কি হচ্ছে যে যদি কেউ বেস অ্যাড করে, ওইচ মাইনাস অ্যাড করে, তাহলে পিএইচটা বাড়ে। তাহলে এইটা হচ্ছে তোমার বাফার ক্যাপাসিটির ডেফিনেশন। বাফার ক্যাপাসিটি কি হচ্ছে না, বাফার ক্যাপাসিটি বাই ডেফিনেশনটা দেখো, ইট ইজ দ্য কনসেন্ট্রেশন of H plus or OH minus that has to be changed per unit change of pH of a buffer solution। তাহলে একটা বাফার আছে, তার পিএইচটা 1 ইউনিট আমি চেঞ্জ করব, তার জন্য এইচ প্লাস এবং ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনের যে চেঞ্জটা আমাকে করতে হচ্ছে সেটাই বেসিক্যালি বাফার ক্যাপাসিটি। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি দেখবে, ধরো আমি বললাম যে ফর একটা অ্যাসিডিক বাফারের কথা বলছি। ফর অ্যাসিডিক বাফার যখন তুমি কনসিডার করছো, অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে জাস্ট সিম্পলি আমি বলে দিচ্ছি যে তোমার ধরো ঠিক আছে, যেখানে খুশি তুমি করতে পারো। তো অ্যাসিডিক বাফারে যদি তুমি কনসিডার করো, তাহলে বিটার এক্সপ্রেশন থেকে এটা বেরোবে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সল্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সল্ট প্লাস কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, যেখানে হচ্ছে সিএসটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ সল্ট আর সি এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এইটা তাহলে বিটার এক্সপ্রেশন হচ্ছে সিএস ইন্টু সিএ বা সিএস প্লাস সিএ, এইটা। আচ্ছা, এবারে এই বাফার ক্যাপাসিটির ম্যাক্সিমাম কত হবে? বাফার ক্যাপাসিটি উইল বি ম্যাক্সিমাম হোয়েন সিএস ইকুয়াল টু সিএ। যখন অ্যাসিড এবং সল্টের কনসেন্ট্রেশন গুলো যখন সমান হবে, তখন বাফার ক্যাপাসিটিটা তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে। এবং এটা তুমি ওই ম্যাক্সিমা যেভাবে বের করাকে ডেল বিটা বাই ডেল সিএস এইভাবে তুমি করে তার সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হবে, সেখান থেকে তুমি দেখাতে পারবে যে বাফার ক্যাপাসিটি ম্যাক্সিমাম হবে যখন সিএস আর সিএ তোমার সমান। ঠিক একই রকম ভাবে ফর বেসিক বাফার যদি করো, ফর বেসিক বাফার বিটাটা হবে হচ্ছে তুই জাস্ট এর মতো আর কি, মানে তুমি যদি এ করে করো, ওই কনসেন্ট্রেশন অফ সল্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ বেস বাই কনসেন্ট্রেশন অফ সল্ট প্লাস কনসেন্ট্রেশন অফ বেস। এটা যেখানে তোমার সিএসটা তো একই, মানে সি বিটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ বেস, এটা। আচ্ছা ঠিক আছে, সিএস কনসেন্ট্রেশন অফ সল্ট, কনসেন্ট্রেশন অফ সল্ট। এখানেও ঠিক একই রকম ভাবে যে বিটা উইল বি ম্যাক্সিমাম, বিটার ম্যাক্সিমাম ভ্যালু পাবে যখন কনসেন্ট্রেশন অফ সল্ট ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ বেস, এইটা হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার বাফার ক্যাপাসিটি। তো দেখো, তাহলে এই বাফার রিলেটেড যে কথাগুলোকে বললাম আরেকবার ভালো করে একটু ঝালিয়ে নেওয়া যাক। তাহলে তুমি সরি, বাফার সলিউশন কাকে বলে তুমি বুঝলে। বাফার সলিউশন 3 রকমের: অ্যাসিডিক বাফার, বেসিক বাফার ও নিউট্রাল বাফার। অ্যাসিডিক বাফারের প্রোটেক্টিভ অ্যাকশনটা কিভাবে কাজ করতে সেটা দেখালে এবং সেখান থেকে হ্যান্ডারসন ইকুয়েশন পেলে। বেসিক বাফারের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে করলে তুমি। এটা অ্যাসিডিক বাফারটা, এটা দেখি এক মিনিট,
মুছতে গিয়ে হচ্ছে তোমার অ্যাসিডিক বাফারটা ওই প্রত্যেকটা লাল কালি দিয়ে লিখেছি তো, এখানে আমি লাল কালি করব। অ্যাসিডিক বাফার সলিউশন, বেসিক বাফার সলিউশন এবং নিউট্রাল বাফার সলিউশন, তার পিএইচ বের করার যে মানে নিউমেরিক্যাল প্রবলেম যখন করবে তখন পিএইচ বের করার ইকুয়েশনগুলো লাগবে, সেটা আমি বললাম। আর বাফার ক্যাপাসিটি কাকে বলে বললাম। দেখো তাহলে যতটুকু বললাম এটা বুঝতে কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা চলো। আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সল্ট হাইড্রোলিসিস, যেটা তোমাদের নিটের সিলেবাসে আরে তোমার নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে কত বছর সল্ট হাইড্রোলিসিস। আচ্ছা দেখো, যখন তুমি সল্ট কনসিডার করবে তাহলে 4 রকমের সল্টের কথা তুমি ভাববে। প্রথমটা হচ্ছে সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস কিরকম? ধরো তুমি এই HCl এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে রিয়াকশন করলে, করে সোডিয়াম ক্লোরাইড প্লাস জল তৈরি হলো, তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডটা এটা একটা স্ট্রং অ্যাসিড, এটা স্ট্রং বেস, তারা রিয়াকশন করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো এটা। আচ্ছা 2 নম্বর হচ্ছে সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস। সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস, দেখো ধরো HCl, তার সঙ্গে তুমি একটা উইক বেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে রিয়াকশন করছো, করে কি তৈরি করছো? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলে প্লাস জল তৈরি করলে, তাহলে এই যে সল্টটা, এটা সল্ট অফ, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এটা হচ্ছে উইক বেস, তার সল্ট হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। আচ্ছা উইক অ্যাসিডের মধ্যে ধরো তুমি অ্যাসিটিক অ্যাসিড দাও প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হচ্ছে কি সোডিয়াম অ্যাসিটেট প্লাস H2O, তাহলে এটা দেখো এটা তোমার উইক অ্যাসিড, এটা স্ট্রং বেস, তাহলে এই যে সল্টটা হলো এটা হচ্ছে উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের সল্ট। আর 4 নম্বর হচ্ছে তোমার সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস, তাহলে উইক অ্যাসিড উইক বেস মানে ধরো অ্যাসিটিক অ্যাসিড প্লাস ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিটেট প্লাস ধরো তোমার জল, এটা। তাহলে এটা হচ্ছে তোমার উইক অ্যাসিড, এটা হচ্ছে তোমার উইক বেস, সেই সল্টটা তৈরি। তাহলে এই যে সল্টগুলো তাদের হাইড্রোলিসিস কনসিডার করতে হবে। তার মানে প্রথম কথা হচ্ছে যে এই যে সল্টটা, ইট ডাজ নট আন্ডারগো হাইড্রোলিসিস, মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট তার কিন্তু হাইড্রোলিসিস হয় না। ইট ডাজ নট আন্ডারগো হাইড্রোলিসিস। হ্যাঁ, দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের সল্ট কিন্তু তার হাইড্রোলিসিস হয় না। সোডিয়াম ক্লোরাইড তার কিন্তু হাইড্রোলিসিস হয় না। সোডিয়াম ক্লোরাইড তুমি জলেতে শরবত করেই খাও, যা করেই খাও, সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে HCl এবং অ্যামোনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, এটা কখনো হবে না। কিন্তু বাকিদের কিন্তু হাইড্রোলিসিস হয়। এই যে বাকি তিনজন যারা, এদের হচ্ছে দে আন্ডারগো হাইড্রোলিসিস। তারপরে তোমার 3 রকমের সল্টের হাইড্রোলিসিস তোমাকে কনসিডার করতে হবে: স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, আর উইক অ্যাসিড উইক বেস। ঠিক আছে? এবং তার পিএইচ এর এক্সপ্রেশন তোমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে। ঠিক আছে? এইটা। তাহলে আমি একটার পর একটা শুরু করি। ধরো আমি প্রথম যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে তোমার ওই সল্ট অফ স্ট্রং অ্যাসিড উইক বেস। তাহলে প্রথমটা যেটা, সেটা হচ্ছে সল্ট অফ, মানে
salt of strong acid and weak base. Salt of strong acid and weak base. দেখো আমি যে সলটাকে কনসিডার করছি তার নাম দিচ্ছি ধরে নাও BA। হ্যাঁ, যে সলটাকে কনসিডার করছি সেটাকে আমি BA নাম দিচ্ছি। সে জলের সঙ্গে রিয়াক্ট করছে, যেমন এখানে বললাম ধরো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, ধরো স্ট্রং অ্যাসিড আর উইক বেস, অ্যামোনিয়াম ক্লোরাইড জলের সঙ্গে রিয়াকশন করে HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে। তো তাহলে BA প্লাস H2O তারা বেসিক্যালি রিয়াকশন করে আমার অ্যাসিড H এবং বেস BOH-টা তৈরি করবে। মানে আমি যেমন এখানে অ্যাসিড বেস যুক্ত হয়ে সল্ট তৈরি করা শিখিয়েছি, ঠিক একই রকমভাবে হাইড্রোলিসিস মানেটা কি? সল্ট হাইড্রোলিসিস মানে কি? সল্টের সঙ্গে জলের রিয়াকশন হওয়া, তাই তো? সল্ট হাইড্রোলিসিস মানে হচ্ছে সল্টের সঙ্গে জলের বেসিক্যালি রিয়াকশন হওয়া। এটা তো খুব স্বাভাবিক, মানে মানে এটা হচ্ছে মানে এটা এটা হাইড্রোলিসিস মানে ব্রেকিং অফ সল্ট ইন ওয়াটার, বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার। তাহলে এবারে BS জলের সঙ্গে রিয়াক্ট করে HA প্লাস BOH তৈরি করবে। আচ্ছা, এবারে দেখো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যাসিডটা সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর এইটাকে বলা হচ্ছে কি তোমার উইক বেস। তো বলেছি স্ট্রং অ্যাসিড আর উইক বেস। তাহলে স্ট্রং অ্যাসিড সে পুরো ডিসোসিয়েট করে যায়, আর সল্ট তো সবসময় ডিসোসিয়েট করবেই। তার মানে B প্লাস সে কিন্তু সবসময় B প্লাস A মাইনাস এইরকমভাবে ডিসোসিয়েট করে থাকবে, প্লাস জল থেকে এরা কিন্তু স্ট্রং অ্যাসিড সে H প্লাস প্লাস A মাইনাস হিসেবে ডিসোসিয়েট করে থাকবে, কিন্তু BOH-টা অত সহজে ডিসোসিয়েট করতে চাইবে না। তার মানে তুমি এই যে রিয়াকশনটা তুমি কনসিডার করছো, আগেরটাও কনসিডার করতে হয়, দুদিক থেকে A মাইনাস বাদ দিয়ে, তাহলে এফেক্টিভ যে রিয়াকশন যেটা এফেক্টিভ রিয়াকশনটা B প্লাস প্লাস H2O থেকে তোমার দেখো আমি দুদিক থেকে A মাইনাস বাদ দিয়ে দিতে পারি, তাহলে তাকে কত H প্লাস প্লাস BOH এইরকম ভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, মানে ওকে পুরোটাকে লিখতে হচ্ছে না, এইটুকু লিখলেই চলবে। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে যে এই হাইড্রোলিসিস কনস্ট্যান্ট যেটা জলের সঙ্গে রিয়াকশন, তো প্রসেসটা হাইড্রোলিসিস কনস্ট্যান্ট KH-টা কি হবে? আর KH-টা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ BOH ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ B প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ H2O। এইটা সেটাকে তুমি অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ BOH বাই অ্যাক্টিভিটি অফ B প্লাস লিখতে পারো। তার কারণটা কি না, অ্যাক্টিভিটি অফ পিওর ওয়াটার সেটাকে জাস্ট 1 ধরতে হয়, আর পিওর লিকুইড বা পিওর সলিড তার অ্যাক্টিভিটিটাকে 1 ধরতে হয়। ঠিক আছে, তাহলে KH-টা তুমি অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ BOH বাই অ্যাক্টিভিটি অফ B প্লাস এইরকম ভাবে তুমি লিখলে এটা। আচ্ছা, এবারে দেখো যদি এই রিয়াকশন আমি যতটা সল্ট নিই সেটা সবটাই হাইড্রোলিসিস হবে তার কোনো মাথার বুদ্ধি নেই। অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে, যদি এই সল্টের কনসেন্ট্রেশনটা C হতো তাহলে C ইন্টু 1 মাইনাস এক্স সেটাকে তুমি লিখতে পারতে জাস্ট এটা মানে এক্স ফোর্সান ডিসোসিয়েট করেছে আর কি। H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে XC, এটা তোমার XC এটা হতো। ঠিক আছে, আচ্ছা এবার আমি এটা কি করলাম দেখো, তাহলে এইটা হচ্ছে ফর ভেরি ডাইলিউট সলিউশন, তুমি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট করে কিন্তু 1 করে দাও, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H প্লাস, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ BOH আর অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ B প্লাস, এটা কিন্তু মনে তুমি 1 ধরে নাও, তাহলে এটা হয়ে যাবে কত, কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কনসেন্ট্রেশন অফ BOH, কনসেন্ট্রেশন অফ BOH বাই কনসেন্ট্রেশন অফ B প্লাস ইন্টু একটা নিচে একটা C0 থাকবে এটা ইউনিটলেস করার জন্য। মানে বেসিক্যালি আমি কি করছি দেখো, আমি একটুখানি একটা স্টেপ আর লিখিনি, অ্যাক্টিভিটিটাকে তুমি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 লিখবে। সিমিলারলি অ্যাক্টিভিটি অফ BOH-টাকে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ BOH ইন্টু কনসেন্ট্রেশন অফ BOH বাই C0 লিখবে। আর নিচে ঠিক একই রকম ভাবে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ B প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ B প্লাস বাই C0 লিখবে। একটা C0 কেটে চলে যাবে, একটা C0 তোমার রয়ে যাবে। এটা হলো। আচ্ছা এবারে দেখো এটা যে তুমি এই যেটা এখানে বললে যে কনসেন্ট্রেশন মানে যখন করে করছো আর কি, মানে তুমি এক্স এর টার্মসে যখন লিখছো জিনিসটাকে সেটা কি হবে,
এটা হচ্ছে তোমার সিএক্স ইন্টু সিএক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু সি ইন্টু সি জিরো, এরকম রইল। এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স, একটা সি সি কেটে গেল, একটা সি বাই সি জিরো এলো। ঠিক আছে, এটা তোমার হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু, আচ্ছা এবারে একটা অবশ্যই এখানে করতে পারো, এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি মানে এক্স স্কোয়ার ইন্টু সি বাই সি জিরো লিখে দিতে পারো। কারণটা হচ্ছে এক্সটা ইউজুয়ালি মাঝ লেস দ্যান 1 হয়, সেখান থেকে এক্স স্কোয়ার সি বাই সি জিরো তুমি চাইলে লিখতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা তাহলে এখান থেকে এক্স তাহলে কি হবে, এক্সটা হয়ে যাচ্ছে কে ইন্টু সি জিরো বাই সি তার স্কোয়ার রুট। দেখো এখান থেকে তাহলে এক্সটা হচ্ছে ডিগ্রি অফ হাইড্রোলিসিস আর কি, মানে এক্সটা হচ্ছে তুমি কিন্তু বলতে পারো এক্সটা হচ্ছে ডিগ্রি অফ হাইড্রোলিসিস। এই হাইড্রোলিসিস খুব স্লো হয় বলে অ্যাট ইকুইলিব্রিয়াম খুব অল্প পোর্শনেই হাইড্রোলিসিস হয়, কিন্তু এক্সটা মাঝ লেস দ্যান 1 বলে আমি 1 মাইনাস এক্স থেকে এক্সটাকে বাদ দিয়ে 1 করে ফেলো, তাহলে এক্স স্কোয়ার সি বাই সি জিরো হলো। তাহলে কে হাইড্রোলিসিস কনস্ট্যান্টটা যদি এক্স স্কোয়ার সি বাই সি জিরো হয়, সেখানে এক্সটাকে বের করে না, তা হচ্ছে রুট ওভার অফ কে ইন্টু সি জিরো বাই সি। ভালো, এবারে তুমি এইটা খেয়াল করো, দেখো আচ্ছা আর একটা জিনিস একটুখানি বলার দরকার ছিল। আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, এইখান থেকে একটা জিনিস আমি একটু বলে নিই, এইটা একটা ইকুয়েশন তোমার কাজে লাগবে। আর একটা দেখো, এই যে কেসটা আমি যেভাবে ডিফাইন করেছি না, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ বিওএইচ বাই অ্যাক্টিভিটি অফ বি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এইচ টু। আচ্ছা আমি কি করছি দেখো, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ একটা করলাম আমি, না এটা দরকার নেই, সরি অ্যাক্টিভিটি অফ এইটা অ্যাক্টিভিটি অফ ওয়েজ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ টু করলাম, আর এখানে অ্যাক্টিভিটি অফ বিওএইচ বাই অ্যাক্টিভিটি অফ বি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওয়েজ মাইনাস হলো, মানে অ্যাক্টিভিটি অফ ওয়েজ মাইনাস উপরে গুণ করে দিলাম, নিচে গুণ করে দিলাম। আচ্ছা দেখো এই তুমি খেয়াল করো কে ডব্লিউ বাই ডেফিনেশনটা কি, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওয়েজ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ টু। আর কে এ ডেফিনেশনটা কি, এইচে যখন ভেঙে যাচ্ছে পরে এইচ প্লাস এ মাইনাস অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস, সরি কে বি, কে বিটা কি হবে, বিওএইচ ভেঙে গেলে অ্যাক্টিভিটি অফ বি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওয়েজ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ বিওএইচ। এইটা তুমি এখান থেকে কি লিখতে পারছো দেখো, অ্যাক্টিভিটি অফ এইটা তাহলে নিচে কে বি হয়ে গেল, উপরে হচ্ছে কে ডব্লিউ হয়ে গেল। তাহলে কে এইচটা এইখানে এক্স তুমি পেয়েছো, এখানে কে ডব্লিউ বাই কে বি, এটা 2 নম্বর ইকুয়েশন আমি বলে রাখলাম। আর কে এইচটাকে তুমি কে ডব্লিউ বাই কে বি এইরকম ভাবে লিখতে পারছো। হলো, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তাহলে তুমি তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন তাহলে কি হচ্ছে, কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটা দেখো এই জায়গা থেকে, এই যে ইকুইলিব্রিয়াম থেকে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটা কত, এক্স ইন্টু সি, তো এক্স ইন্টু সি, তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই যদি সি জিরোটাকে করো সেটা কি দাঁড়াচ্ছে, এটা সি বাই সি জিরো হলো, আর এক্স এর জায়গায় তুমি রুট ওভার অফ কে এইচ ইন্টু সি জিরো বাই সি বসিয়ে দাও। এটা ইকুয়েশন 1 থেকে, এটা পেলে কোথা থেকে, ফ্রম ইকুয়েশন 1। এবারে দেখো এখানে কে এইচটা আবার কি, কে ডব্লিউ বাই কে বি, আর এটা একটা কেটে গিয়ে রুটের ভেতরে সি বাই সি জিরো তোমার রয়ে গেল এটা। এবারে লগ নাও, লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো, এটা হচ্ছে হাফ লগ 10 বেস কে ডব্লিউ মাইনাস হাফ লগ 10 বেস কে বি প্লাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। স্কোয়ার রুটের মধ্যে ছিল বলে আমি কে ডব্লিউটাকে আলাদা করে লিখলাম, কে বিটা কিন্তু নিচে আছে সেটা মাইনাস হয়ে গেল, আর এটা সি বাই সি জিরো হয়ে গেল।
আচ্ছা এবার এইটা কত, এইটাই তো মাইনাস অফ পিএইচ, ঠিক না? এটা কত, হাফ মাইনাস অফ পিকে ডব্লু, এটা মাইনাস প্লাস হয়ে গেল হাফ পিকে বি প্লাস এটা হচ্ছে হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। এইটা এবারে তুমি এই মাইনাসটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, পিএইচ ইকুয়াল টু হয়ে গেল হাফ পিকে ডব্লু মাইনাস হাফ পিকে বি, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছ, এটা মাইনাস হাফ লগ সি মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। তাহলে দেখো একটা স্ট্রং অ্যাসিড এবং উইক বেস তার সল্ট যদি তুমি ডিসোসিয়েট করে, হ্যাঁ, তাহলে তার পিএইচ এর এক্সপ্রেশন হচ্ছে এইটা, এটা কি হলো, হাফ পিকে ডব্লু মাইনাস হাফ পিকে মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। বুঝতে পারলে কেমন করে হলো? তাহলে এই একটা একটুখানি বড় ডেরিভেশন হলো, কিন্তু ডেরিভেশনটা স্টেপ বাই স্টেপ তুমি করলে কিন্তু বুঝতে পারবে, অসুবিধা কিছু হবে না। মানে কোনো স্টেপ যদি বুঝতে অসুবিধা, তোমাকে একবার তো বাড়িতে তৈরি করতে হবে, কিন্তু করার সময় কোন একটা স্টেপ যদি তোমার বুঝতে অসুবিধা হয় যে স্যার এই স্টেপটা কি করে হলো বুঝতে পারছেন, তাহলে বলো, আমি তোমাকে বলে দিতে পারি। মানে কোন জায়গাটা, এই জায়গা থেকে তুমি দেখতে থাকো। হ্যাঁ, মানে এটা প্রথম পাতা তো ঠিকই আছে, বি এ প্লাস এইচ টু থেকে এইচ এ প্লাস বিওএইচ, এটা স্ট্রং অ্যাসিড বলে ডিসোসিয়েট করে যাবে, বি এ স্ট্রং ইলেকট্রন ডিসোসিয়েট করে যাবে, দুদিক থেকে এ মাইনাস বাদ দিলে এফেক্টিভ যে রিয়াকশন যেটা বা এফেক্টিভ ইকুইলিব্রিয়াম যেটা, সেটা হচ্ছে এইটা। এফেক্টিভ রিয়াকশনও বলতে পারবে, এফেক্টিভ ইকুইলিব্রিয়াম যেটা আর কি, যে ইকুইলিব্রিয়ামটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিল করব, এফেক্টিভ ইকুইলিব্রিয়াম যেটা, এটা হচ্ছে এইটা। এবারে এর যদি ডিগ্রি অফ হাইড্রোলিসিস হয়, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম এটা কনসেন্ট্রেশন অফ সল্ট যদি সি হয়, তাহলে সি ইন্টু 1 মাইনাস এক্স, এটা হচ্ছে এক্সি, এটা হচ্ছে এক্সি। এবারে হাইড্রোলিসিস কনস্ট্যান্টটা হচ্ছে বাই ডেফিনেশন হচ্ছে এই রিয়াকশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হাইড্রোলিসিস কনস্ট্যান্ট এইটা। এবারে অ্যাক্টিভিটি টার্ম পুরোটাকে না লিখে আমি একটা সময় পর কনসেন্ট্রেশনে নিয়ে এসেছি, হ্যাঁ, করে এবারে এখান থেকে তুমি এক্সটাকে বের করে দেখো যে কাজে লাগবে, কেএইচটাকে কে ডাব্লিউ বাই কেবি সেটা তুমি বুঝে গেছো। এবার পিএইচ বের করার জন্য কনসেন্ট্রেশনে পিএইচ প্লাস বাই সি জিরোটা তোমার লাগবে, সেইটা তুমি জাস্ট বসালে, করে তার জন্য এক্স লাগছে আর সি লাগছে, এক্সটা 1 নম্বর ইকুয়েশন থেকে বসিয়ে দিলে, আর এটা হচ্ছে তোমার তারপরে কেএইচটাকে 2 নম্বর ইকুয়েশন থেকে বসিয়ে দিলে, ফর্ম ইকুয়েশন 2 বসিয়ে দিলে, করে তারপরে পিএইচ বের করার জন্য লগ নিলে তোমার এই ইকুয়েশন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, হলো? এবার নেক্সট চলে এসো সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। আচ্ছা, সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, তাহলে উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস মানে আমি এক্সাম্পল যেটা বলছিলাম, তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যাসিডটা, সরি সোডিয়াম অ্যাসিড, এটা CH3 COO Na এরকম টাইপ। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তুমি যে সলটাকে কনসিডার করছো সেটা বিএ নিচ্ছ তো, প্লাস জল থেকে তোমার তৈরি হচ্ছে কি, হাইড্রোলিসিস হলে এইচএ প্লাস বিওএইচ তৈরি হচ্ছে, কিন্তু যেটা কথা এখন, এইটা হচ্ছে বেসটা হচ্ছে স্ট্রং বেস, এটা কিন্তু তোমার উইক অ্যাসিড। তার মানে তাহলে বি এটা সেটা ডিসোসিয়েট করে বি প্লাস প্লাস এ মাইনাস প্লাস জল হলো, কারণ সল সবসময় তোমার স্ট্রং ইলেকট্রোলাইট ডিসোসিয়েট করে গেল, একটা উইক অ্যাসিড মানে সে পুরো ডিসোসিয়েট করছে না, কিন্তু বিওএইচটা সেটা বি প্লাস প্লাস ওএইচ মাইনাস হিসেবে ডিসোসিয়েট করে গেল, দেখা দুদিক থেকে বি প্লাসটাকে বাদ দিয়ে দাও, তার মানে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম যেটা, এ মাইনাস প্লাস জল থেকে তোমার তৈরি হচ্ছে বি প্লাস তোমার বাদ চলে গেছে, এইচ এ প্লাস ওএইচ মাইনাস হলো। তাহলে এক্ষেত্রে অ্যাট ইকুইলিব্রিয়ামে একই রকমের সি ইন্টু 1 মাইনাস এক্স, সেটা হচ্ছে সিএক্স, এটা সিএক্স হচ্ছে। আচ্ছা, হাইড্রোলিসিস কনস্ট্যান্ট একদম একই রকম করে করবে তুমি, হাইড্রোলিসিস কনস্ট্যান্ট এইচটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ এইচ এ ইন্টু অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এ মাইনাস ইন্টু অ্যাক্টিভিটি অফ H2O
আচ্ছা প্রথমে এইটাকে একটুখানি লিখে নাও, অ্যাক্টিভিটি অফ এইচ এ, আচ্ছা অ্যাক্টিভিটি অফ ওয়েজ মাইনাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ এইচ টু ও, এইটা, আর এখানে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস। আমি অ্যাক্টিভিটি অফ এইচ প্লাসটা উপরে গুণ করে দিয়েছি, নিচে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এবারে খুব পরিষ্কার ব্যাপার হচ্ছে এই এই যে জিনিসটা দেখো, মানে এই যে তোমার কে এ মানে কে ডব্লিউ যদি তুমি এখানে লিখে রাখলাম না, কে ডব্লিউটা অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস অ্যাক্টিভিটি অফ ওয়েজ মাইনাস বা অ্যাক্টিভিটি অফ এইচ টু, তাহলে এইটা হয়ে গেল তোমার কে ডব্লিউ। আর যখন তোমার এইচ এ ডিসোসিয়েট করে যাচ্ছে তখন অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ এ, সেটা হচ্ছে তোমার কে এ, তাহলে এটা হচ্ছে কে এ, তাহলে কে ডব্লিউ বাই কে এ এইভাবে তুমি লিখে রাখলে প্রথমে কেইচটাকে, এটা 1 নম্বর ইকুয়েশন। আর আবার দেখো এইটাকে তুমি জাস্ট এটা লিখতে পারছো, এটা অ্যাক্টিভিটি অফ এইচ এ ইন্টু অ্যাক্টিভিটি অফ ওয়েজ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এ মাইনাস তুমি লিখতে পারছো, কারণটা কি না অ্যাক্টিভিটি অফ এইচ টু ওটা এইটাকে তোমার 1 ধরতে হয়। আর এটাকে কনসেন্ট্রেশন টার্মে নিয়ে চলে যাও, ফর ভেরি ডাইলিউট সলিউশন তুমি কেইচটাকে আবার লিখতে পারছো অ্যাক্টিভেট কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন অফ এইচ এ, কনসেন্ট্রেশন অফ এইচ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়েজ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এ মাইনাস, নিচে একটা সি জিরো থাকবে, এইটা। তাহলে এবারে এইটাকে তুমি জাস্ট যেভাবে এটাকে তুমি দেখিয়েছো, এটা সিএক্স বাই সি ইন্টু 1 মাইনাস এক্স, সিএক্স বাই সি ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু সি জিরো, অ্যাপ্রক্সিমেটলি সি বাই সি জিরো ইন্টু এক্স স্কোয়ার, কারণটা হচ্ছে এক্সটা যেহেতু মাঝ লেস দেন 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস এক্সটাকে বাদ দিয়ে দিলে একটা সি তোমার কেটে চলে গেল, এক্স স্কোয়ার সি বাই সি জিরো হয়ে গেল। এক্সটা কত হয়ে গেল, রুট ওভার অফ কেইচ ইন্টু সি বাই সি জিরো, এটা 2 নম্বর ইকুয়েশন। এখানে তোমার এই যে কেইচটাকে দিয়েছে তার 1 নম্বর ইকুয়েশন, তো ভালো। আচ্ছা এবারে তুমি যখন অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস বা কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস যাই বলো না তুমি যখন বের করছো, হ্যাঁ, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাসটা কত হবে, বা আমি জাস্ট নর্মালি লিখে দিচ্ছি আর কি। দেখো এবার উইনো কে ডব্লিউটা কত, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওয়েজ মাইনাস, তো এটাকে তুমি লিখবে কি করে, কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়েজ মাইনাস বাই, এটাও সি জিরো, এটা সি জিরো, এটা তুমি লিখবে ফর ভেরি ডাইলিউট সলিউশন। এবারে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো, এটা কি হবে, কে ডব্লিউ বাই কনসেন্ট্রেশন অফ ওয়েজ মাইনাস বাই সি জিরো। দেখো এটা কে ডব্লিউ হলো, উপরে সি জিরো হলো, এবার কনসেন্ট্রেশন অফ ওয়েজ মাইনাসটা কত, এখান থেকে দেখো কনসেন্ট্রেশন অফ ওয়েজ মাইনাস সি ইন্টু এক্স, তাহলে কত হচ্ছে দেখো, কে ডব্লিউ সি জিরো বাই সি, এক্স এর জায়গায় তুমি কি বসাচ্ছ, রুট ওভার অফ কেইচ ইন্টু সি বাই সি জিরো, এইটা। তাহলে এবারে দেখো এখানে সি বাই সি জিরো আর কেটে গিয়ে নিচে একটা সি বাই সি জিরো তোমার থেকে যাবে, এটা কে ডব্লিউ, আবার কেইচটা কত, কেইচটা তোমার কোথা থেকে পেলে জানো, কেইচটা হচ্ছে কে ডব্লিউ বাই কে এ, তাহলে রুট ওভার অফ কে ডব্লিউ বাই কে এ, এটা বসালে, আর নিচে একটা অলরেডি কি আছে, রুটের মধ্যে সি বাই, এক মিনিট, এটা আমি কি করলাম, এইটা হচ্ছে সি জিরোটা উপরে চলে গেছে, তো সি জিরো এক্স হচ্ছে তোমার রুট ওভার অফ কেইচ ইন্টু সি বাই সি জিরো, ও সরি এটা একটু ভুল হয়েছে, এটা বাই হবে এটা, হ্যাঁ। দেখো এখানে দেখো খেয়াল করে এক্সটা কি হবে, এক্সটা হচ্ছে কেইচ বাই সি জিরো, কেইচ বাই এটা, তাহলে এটা উপরে থেকে যাবে। তাহলে কি হচ্ছে, এটা এটা কে ডব্লিউ আছে, এখানে একটা সি বাই সি জিরো, নিচে একটা বাই সি জিরো আছে,
তাহলে এটা এখানে একটা নিচে তোমার রুট ওভার অফ সি বাই সি জিরো একটা তোমার রয়ে যাবে, সি বাই সি জিরো তো এটা আছে একটা নিচে, তাই তো? হ্যাঁ, সি বাই সি জিরো একটা নিচে সি বাই সি জিরো রয়ে গেল। আর কে এইচ এর জায়গায় তুমি বসিয়ে দিচ্ছ কি কে ডব্লিউ বাই কে এ, কে ডব্লিউ বাই কে এ এইটা। তাহলে কি হচ্ছে একসাথে রুট ওভার অফ কে ডব্লিউ কে এ বাই সি জিরো। দেখো এখানে এখানে কি হচ্ছে তোমার কে ডব্লিউ আর নিচে রুট ওভার অফ কে ডব্লিউ, উপরে একটা রুট ওভার অফ কে ডব্লিউ রয়ে গেল, আর এখানে নিচে কিন্তু ওয়ান বাই রুট ওভার অফ কে ছিল, এটা উপরে চলে গেল, এটা হলো। তা সি এইচ প্লাস বাই সি জিরো হচ্ছে এইটা। তবে লগ নাও, লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো, তাহলে কত হচ্ছে হাফ লগ 10 বেস কে এ কে ডব্লিউ প্লাস হাফ লগ 10 বেস কে এ মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। এইটা হচ্ছে মাইনাস পিএইচ ইকুয়াল টু মাইনাস হাফ পিকে ডব্লিউ মাইনাস হাফ পিকে মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। তাহলে মাইনাসগুলো সব বাদ দিয়ে দাও, তাহলে সব প্লাস হয়ে যাবে। তাহলে পিএইচটা হয়ে গেল দেখো হাফ পিকে ডব্লিউ প্লাস হাফ পিকে প্লাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। এইটা হচ্ছে তোমার পিএইচ এর ভ্যালু, প্রত্যেকটা প্লাস সাইন দিয়ে হলো। তাহলে কি হলো হাফ পিকে ডব্লিউ প্লাস হাফ পিকে প্লাস হচ্ছে হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। তাহলে এইটা হচ্ছে তোমার, যদি একদম একরকম করে এগোচ্ছি যে সলটা কুইক অ্যাসিড এন্ড স্ট্রং বেস হয়, তাহলে তার জন্য তোমার এই পিএইচ এর এক্সপ্রেশন হচ্ছে এইটা। ঠিক আছে, হলো, বোঝা গেল? ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস এক্সাম্পল হিসেবে যেটা বলছিলাম, তোমার ধরো অ্যামোনিয়াম অ্যাসিডের টাইপের কিছু একটা আছে, যাকে আমি সল্টটাকে বিএ হিসেবে ধরছি। আমি লেট দ্য সল্টে বিএ এইরকম ভাবে লিখি, তাহলে রিয়াকশন যেটা হচ্ছে বিএ জলের সঙ্গে রিয়াক্ট করছে করে এইচ এ প্লাস বিওএইচ তোমার তৈরি দিচ্ছে, এইচ এ প্লাস বিওএইচ দিচ্ছে। তাহলে এইটা উইক অ্যাসিড, এটাও কিন্তু উইক বেস। এখন এই আগের মতো পুরো যে ডিসোসিয়েট করে যাবে সেরকম নয়, শুধু বি এটা বি প্লাস প্লাস এ মাইনাস ফর্মে থাকবে, তার সঙ্গে জলের তুমি রিয়াক্ট করছো করে কিন্তু এইগুলোকে তোমাকে আনডিসোসিয়েটেড অবস্থায় রাখতে হবে। আগে যেমন স্ট্রং অ্যাসিড হলে সেটাকে ডিসোসিয়েট করিয়ে দিচ্ছিলে, স্ট্রং বেস হলে ডিসোসিয়েট করছে, সেটা তুমি করতে পারবে না। আচ্ছা, এবারে দেখো এখানে তোমার যদি কনসেন্ট্রেশন অফ সল্ট যদি এক্স হয়, তাহলে এটা সি ইন্টু 1 মাইনাস এক্স, এটা সি ইন্টু 1 মাইনাস এক্স, এটা সিএক্স, এটা সিএক্স হবে। আচ্ছা, হাইড্রোলিসিস কনস্ট্যান্টটা দেখো, কনস্ট্যান্ট কে এইচটা প্রথমে অ্যাক্টিভিটি অফ এইচ এ ইন্টু অ্যাক্টিভিটি অফ বিওএইচ বাই অ্যাক্টিভিটি অফ বি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এইচ টু। আগে প্রথমে এইটা একটুখানি গুছিয়ে দেখো কি লিখছি, অ্যাক্টিভিটি অফ এইচ এ বাই অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস লিখলাম, অ্যাক্টিভিটি অফ বিওএইচ বাই অ্যাক্টিভিটি অফ বি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস লিখলাম। আচ্ছা, এখানে অ্যাক্টিভিটি অফ এইচ টু আছে, দেখো অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস নিচে একটা এক্সট্রা নিয়েছো, অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস নিচে একটা এক্সট্রা নিয়ে গেছে, তাহলে অ্যাক্টিভিটি অফ এখানে এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস তোমাকে গুণ করে দিতে হবে।
এটা তাহলে পরিষ্কার যেটা হচ্ছে দেখো, এই যে জিনিসটা এটা হচ্ছে কে ডব্লিউ, এইটা হচ্ছে কে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কেবি হয়ে যাচ্ছে। তাহলে এইটা তোমার 1 নম্বর ইকুয়েশন লিখে রাখি যে কে এইচটা কে ডব্লিউ বাই কে ইন্টু কেবি, এইরকম ভাবে তুমি লিখতে পারছো। বুঝতেই পারছো যে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই এইচ এ, অ্যাক্টিভিটি অফ এইচ সেটা হচ্ছে কে হতো, তাহলে এগুলো সব নিচে চলে গেছে, নিচে উপরে চলে গেল। এটা আচ্ছা, আবার দেখো কে এইচটাকে তুমি যখন লিখছো এটাকে অ্যাপ্রক্সিমেটলি তোমার কনসেন্ট্রেশনের টার্মে নিয়ে গেলে কনসেন্ট্রেশন অফ এইচ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বিওএইচ বাই কনসেন্ট্রেশন অফ বি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস। তার কারণটা কি, প্রথমেই যেটা করলে তুমি এইটাকে দেখো, এই অ্যাক্টিভিটি অফ এইচ টু ওটাকে, অ্যাক্টিভিটি অফ এইচ টু ওটা হচ্ছে তোমার 1 হয়, সেটা তুমি বাদ দিয়ে দিলে, আর তার সঙ্গে ফর ভেরি ডাইলিউট সলিউশন, ফর ভেরি ডাইলিউট সলিউশন অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ এইচ এ, অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ বিওএইচ, অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ বি প্লাস আর অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ ও মাইনাস, এগুলো সব তুমি 1 ধরে নিচ্ছ, আর নিচে একটা সি0 থাকতো, নিচে একটা সি0, সি0 সি0, চারটে সি0 তোমার কেটে চলে গেল। তাহলে কি হবে, এটা দেখো সিএক্স ইন্টু সিএক্স বাই সি ইন্টু 1 মাইনাস এক্স, আবার এটা সি ইন্টু 1 মাইনাস এক্স। দেখো এই যে এখানে এটা সিএক্স, এটা সিএক্স, সি ইন্টু 1 মাইনাস এক্স, সি ইন্টু 1 মাইনাস এক্স। তা সিসি গুলো কেটে চলে গেল, এটা কত হলো, এক্স বাই 1 মাইনাস এক্স তার স্কোয়ার হলো, এটা এক্স বাই সি স্কোয়ার, সি স্কোয়ার এক্স বাই 1 মাইনাস এক্স তার স্কোয়ার হয়ে গেল, এটা ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি একটা কাজ করছি, তোমার এই ধরো তুমি এখান থেকে তুমি এক কাজ করো, এক্স বাই 1 মাইনাস এক্স এইটুকু ক্যালকুলেট করে রাখো, সেটা কত, রুট ওভার অফ কে এইচ ধরো, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন, এটা আমি করে রাখলাম একটা, আর এইটা হচ্ছে তোমার 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে দেখো, এবারে তুমি এই যে ইকুইলিব্রিয়ামে তো কোথাও এইচ প্লাস পাচ্ছ না, তাহলে এইচ প্লাসটা পাবে কোথা থেকে, এইচ প্লাসটা পাবে হচ্ছে এই যে উইক অ্যাসিডটা আছে, সে যে ডিসোসিয়েট করবে এইচ প্লাস প্লাস এ মাইনাস হিসেবে, সেখান থেকে তোমাকে এইচ প্লাসটা পেতে হবে, ঠিক আছে। এইচ প্লাসটা পেতে গেলে তোমার উপায় নেই, এইখান থেকে তোমাকে পেতে হবে কিন্তু, ঠিক আছে। এটা তাহলে এবারে এখানে তুমি যদি এইখানে যদি তুমি কে এটাকে ডিফাইন করো, সেটা কি হবে না, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ এ, তো তাহলে এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারবে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ ইন্টু সি0, এটা। তাহলে এইখান থেকে দেখো, মানে এটা হচ্ছে ওই যেটা বললাম ফর ভেরি ডাইলিউট সলিউশন, যাতে করে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট গুলো তুমি জাস্ট বাদ দিয়ে দিচ্ছ। তাহলে এখান থেকে দেখো এই কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি0 আমার লাগবে পিএইচ ক্যালকুলেট করার জন্য, সেটা কি হচ্ছে না, কে এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ এ বাই কনসেন্ট্রেশন অফ এ মাইনাস, এইটা মানে এখানে সিএইচ বাই সিএইচ0 লাগবে, তাহলে এইটা এখানে গুণ হয়ে গেল, তাহলে কে এ, আচ্ছা কনসেন্ট্রেশন অফ এইচ এটা কত, কনসেন্ট্রেশন অফ এইচ এটা হচ্ছে সিএক্স, আর কনসেন্ট্রেশন অফ এ মাইনাসটা কত, কনসেন্ট্রেশন অফ এ মাইনাস সি ইন্টু 1 মাইনাস এক্স, এটা সি ইন্টু 1 মাইনাস এক্স, এটা সিসি বাদ চলে গেল, তাহলে কে এ এক্স বাই 1 মাইনাস এক্স হলো। আর এবারে তুমি এই 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি এই এক্স বাই 1 মাইনাস এক্সটাকে বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে, সি এইচ প্লাস বাই সি0, এটা হয়ে যাচ্ছে কে এটা যেমন আছে আছে ইন্টু রুট ওভার অফ কে এইচ, এইটা হলো এখান থেকে এক্স বাই 1 মাইনাস রুট ওভার অফ কে এইচ, এটা হলো। এবারে কে এ, আচ্ছা রুট ওভার অফ কে এইচটা কোথাও একটা বের করে রাখলাম, এই 1 নম্বর ইকুয়েশনে কে ডব্লিউ বাই কে ইন্টু কে বি, এটা কত হচ্ছে, এটা যে কে ডব্লিউ বাই কে ইন্টু কে বি, তাহলে কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি রুট ওভার অফ কে ডব্লিউ কে এ বাই কে বি, এটা হলো, আর কে এটা চলে গেল বলে। এবার লগ নাও, লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি0, এটা হচ্ছে হাফ লগ 10 বেস
KW প্লাস হাফ log 10 বেস K মাইনাস হাফ log 10 বেস KB। এটা হচ্ছে মাইনাস পিএইচ ইকুয়াল টু মাইনাস হাফ PKW মাইনাস হাফ PK প্লাস হাফ PKB। মাইনাসটাকে বাদ দিয়ে দাও, তাহলে পিএইচটাকে হয়ে গেল হাফ PKW প্লাস হাফ PK মাইনাস হাফ PKB। দেখো এই হচ্ছে একটা উইক অ্যাসিড উইক বেস তার যে সল্ট, তাদের হাইড্রোলিসিস হলে পিএইচ এর যে এক্সপ্রেশনটা বেরোচ্ছে সেটা হাফ PKW প্লাস হাফ PK মাইনাস হাফ PKB। ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা ব্যাপার হচ্ছে যে তোমার একটা সমস্যা তোমার হতে পারে যে তোমার তুমি মনে রাখবে কি করে আর কি। আচ্ছা, মনে রাখার সহজ ব্যাপারটা আমি বোঝাই। দেখো, ধরো তুমি যে সল্ট গুলো কনসিডার করছো, সল্ট অফ স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস একটা আছে, সল্ট অফ উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস একটা আছে, আর সল্ট অফ উইক অ্যাসিড প্লাস উইক বেস আছে। তার পিএইচ এর এক্সপ্রেশন তুমি বের করবে। দেখো, প্রত্যেক ক্ষেত্রে হাফ PKWটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কমন। আচ্ছা, এইটা হচ্ছে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড করো তাহলে PKW কিন্তু 14, এখান থেকে তুমি 7 পেয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো যেটা উইক তার জন্যই PKB হয়, স্ট্রং এর জন্য তো আর PKB হয় না। তা PKB হয়ে গেলে সবসময় হচ্ছে তোমার এর জন্য হবে, উইকের জন্য হবে। তাহলে এখানে উইক বেস, তাহলে একটা হাফ PKB থাকবে। এটাকে উইক অ্যাসিড, সেখানে একটা হাফ PKA থাকবে। আর এখানে কিন্তু দুজনেই আছে, মানে সল্টটাও মানে অ্যাসিডটা উইক, বেসটা উইক, সেখানে হাফ PKAও থাকবে, হাফ PKBও থাকবে। এটা আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো যে একটা স্ট্রং অ্যাসিড আর উইক বেস যদি তুমি কনসিডার করো, স্ট্রং অ্যাসিড আর উইক বেস, তাহলে হাইড্রোলিসিস করলে সল্টটা কি হবে, মানে সলিউশন থেকে অ্যাসিডিক হবে। মানে বুঝতে পারছো, ধরো সল্ট স্ট্রং অ্যাসিড আর উইক বেস তো পুরো ডিসোসিয়েট করবে না, স্ট্রং অ্যাসিডটা পুরো ডিসোসিয়েট করবে। তাহলে কি হবে, সলিউশনটা 7 নিচে অ্যাসিডিক হবে। সলিউশনটা অ্যাসিডিক হলে পিএইচটা 7 নিচে নেমে যাবে, 7 নিচে নেমে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। আর এখানে যখন তুমি কনসিডার করছো স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড আর স্ট্রং বেস যদি হয় তাহলে কি হবে, ওভারঅল সলিউশনটা বেসিক হবে। বেসিক হয়ে গেলে কি হবে, পিএইচটা 7 থেকে বেড়ে যাবে, সেখানে একটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। এটা আচ্ছা, এবারে দেখো তোমার যেহেতু তুমি দেখতে পেলে যে এক্ষেত্রে এটা অ্যাসিডিক হবে, এবারে সার্টেনলি সল্টের কনসেন্ট্রেশন যত তুমি বেশি দেবে তত অ্যাসিডিক হবে। মানে কি, পিএইচটা তত কমে যাবে, সেই জন্য এটা মাইনাস হাফ log 10 বেস C/C0 হবে। কিন্তু এই পার্টিকুলার কেসে যত বেশি সল্ট দেবে সেখান থেকে একটা উইক অ্যাসিড পেলে, স্ট্রং বেস পেলে, এই স্ট্রং বেস সে ডিসোসিয়েট করার জন্য বেশি ওইচ মাইনাস দেবে বলে পিএইচটা আরো বেড়ে যাবে, মানে এটা প্লাস হবে, হাফ মানে প্লাস log 10 বেস C/C0 হবে। তাহলে দেখো এইটা সব প্লাস কেন, কারণ স্ট্রং উইক অ্যাসিড স্ট্রং বেস, তাহলে সাডেনলি পিএইচটা 7 থেকে বেশি হবে, সেখানে সব প্লাস দিয়ে গেল। এবারে একটা স্ট্রং অ্যাসিড উইক বেস মানে পিএইচটা 7 কম হবে, সেখানে সব মাইনাস দিয়ে গেল। এবার এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, যদি উইক অ্যাসিড স্ট্রং বেস হয় তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস, যে এক্ষেত্রে এই প্লাস ছিল বলে এটা প্লাস, এখানে মাইনাস ছিল বলে এটা হচ্ছে মাইনাস। মানে ব্যাপারটা কিরকম, ধরো একটা উইক অ্যাসিড স্ট্রং বেস, তো যদি এমন হতো যে মানে যেটা আমি উইক অ্যাসিড বলছি সেটা হয়তো লেটস সে তার পিকে ভ্যালুটা অনেকটা কম, তা পিকে ভ্যালু যদি অনেকটা কম হয় তাহলে সে বেশি ডিসোসিয়েট করে যেতে চায় বলে পিএইচটা তোমার কমে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তার মানে যার পিকে ভ্যালু কম আর কি, সে তত বেশি অ্যাসিডিক। তত বেশি অ্যাসিডিক মানে হচ্ছে তোমার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পিএইচটা তত কম হওয়ার চেষ্টা করবে। সেই জন্য দেখো এই যে পিকে যত কমলো পিএইচটা তত কমে যাচ্ছে বলে এটা প্লাস সাইন দিয়ে আসছে। আবার যে স্ট্রং বেস তার পিকে বিটা হচ্ছে তোমার কম, পিকে বিটা যদি কম হয় তাহলে সে কি করবে, সে পিএইচটাকে কমাবে, মানে সে বাড়ানোর চেষ্টা করবে, সেটা মাইনাস সাইন দিয়ে আসবে। তোমাকে এটা দাঁড়াচ্ছে দেখো, তাহলে এইগুলো তুমি জাস্ট মানে মানে মানে
প্রথম কথা হচ্ছে হাফ পিকে ডব্লিউটা সবের জন্য থাকছে। তারপরে তোমাকে যেটা কনসিডার করছে যখন পিকে এ মানে পিকে এ গুলো প্লাস দিয়ে আসে, পিকে বি গুলো মাইনাস দিয়ে আসে। আর যখন তুমি সল্ট অফ স্ট্রং অ্যাসিড উইক বেস বা সল্ট অফ উইক অ্যাসিড স্ট্রং বেস করবে, একটা কনসেন্ট্রেশন টার্ম থাকবে যেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড উইক বেসের জন্য একটা নেগেটিভ, আর উইক অ্যাসিড স্ট্রং বেসের জন্য সেটা হচ্ছে পজিটিভ। তারপরে দেখো এইখান থেকে তুমি জিনিসগুলো কিন্তু মনে রাখতে পারবে। হয়েছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো দেখো তাহলে আজকে কিন্তু আমি অনেকটা ডেরিভেশন করলাম। এই ডেরিভেশন গুলো তুমি একটুখানি দেখবে, তোমার কঠিন কিছু মনে হবে না। হ্যাঁ, এবারে তোমার মানে যেটা হচ্ছে যে এই ডেরিভেশন গুলো অ্যাকচুয়ালি সিলেবাসে আছে আছে মানে মানে সল্ট হাইড্রোলিসিসটা খুব ভালো করে আছে। তো সল্ট হাইড্রোলিসিস কিন্তু ভালো করে আছে, তো পরীক্ষা টরীক্ষা এবারে যেহেতু তোমাদের সব এমসিকিউ নয়, মোটামুটি লিখে পরীক্ষা দিতে হবে, সেই জন্য তোমার কোন একটা ইকুয়েশন যদি দিয়ে দেয় কিছু করার নেই আর কি। ওই জন্য আমি ডেরিভেশন গুলোকে করিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো সল্ট হাইড্রোলিসিস রিলেটেড যে জায়গাগুলো আছে সেগুলো আমি একটুখানি তোমায় বলে দিলাম আর কি। মানে হাইড্রোলিসিস অফ সল্টস অ্যান্ড পিএইচ অফ দেয়ার সলিউশন, এটা তোমার সিলেবাসের মধ্যে লেখা থাকছে আর কি। এবারে হাইড্রোলিসিস অফ সল্ট এটা উইদাউট ডেরিভেশন কিনা এগুলো তো বোঝা খুব সমস্যা। এটা নতুন করে ইন্ট্রোডিউসড হয়েছে আর কি, স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস আর উইক অ্যাসিড উইক বেস আর কি। সেখানে এই পার্টিকুলার জায়গাটা আমি তোমাদের একটু অ্যাডিশনালি বলে দিলাম আর কি। ঠিক আছে? তো দেখো তাহলে যা বলা হয়েছে তাতে কারো কিছু অসুবিধা আছে কিনা, এখন পর্যন্ত যা বলেছি তাতে কারো কিছু অসুবিধা আছে না? ঠিক আছে? অনেকটা তো বেজেও গেছে। পরে অ্যাসিড বেস এবং তার নিউট্রালাইজেশনটা বলতে গেলে মানে অনেকটা সময় লেগে যাবে। আচ্ছা দেখো 9:50 অলরেডি বাজে, শীতকাল। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, বুঝলে? আমি আর একটা ক্লাসে বাকিটাকে কমপ্লিট করব। তাহলে আমি এক কাজ করি, আমি আজকে এই পর্যন্তই রাখলাম। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তোমার এই যে এই মানে তুমি যদি সিলেবাস অনুযায়ী দেখো আর কি। হুম, সিলেবাস অনুযায়ী দেখলে, এক সেকেন্ড একটু দাঁড়াও তো, 1 মিনিট, 1 সেকেন্ড। আচ্ছা, যেটা 11-এর সিলেবাস, যেটা 11-এর সিলেবাসে সবটাই হয়ে গেছে। 11-এর সিলেবাসে আমাদের ইকুইলিব্রিয়ামে যা আছে আমাদের সবটাই হয়ে গেছে। আর যদি তুমি করো, নিটের সিলেবাস কনসিডার করো, তাহলে নিটের সিলেবাস অনুযায়ী হচ্ছে তোমাকে আর আয়নিক ইকুইলিব্রিয়াম রিলেটেড আরেকটুখানি জিনিস তোমাকে করতে হবে। সেটা হচ্ছে তোমার এই ভ্যারিয়াস কনসেপ্ট অফ অ্যাসিড অ্যান্ড বেসেস, ভ্যারিয়াস কনসেপ্ট অফ অ্যাসিড অ্যান্ড বেসেস, সেখানে আর্নিয়াস, বর্সেলাউরি এবং লুইস কনসেপ্ট আছে। এইটুকু জিনিস তোমাকে একটুখানি বলে দিতে হবে, খুব সহজ ব্যাপার, এটা আমরা বলে দেব। আর তোমার সেইভাবে কিছু নেই, কিন্তু আমাদের আমি যেটা একটুখানি চাইছি আর কি, সেটা হচ্ছে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, সেটা প্র্যাকটিক্যালি কনটেক্সটে থাকবে বলে সেইটা একটুখানি বলে দেবো। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, সেখান থেকে তোমার ইন্ডিকেটর, সেখান থেকে হচ্ছে তোমার বিভিন্ন রকমের পিএইচ মেট্রিক, টাইট্রেশন কার্ভস গুলো কেমন দেখতে হয় আর কি, সেইগুলো সংক্রান্ত একটু আলোচনা আমি একটুখানি করে দিতে চাইছি আর কি, এইটা। আর হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ইনভলভিং ফিজিক্যাল প্রসেসেস, এইটা সেই সংক্রান্ত খুব সামান্যই জিনিস আছে আর কি। তোমার এই হেনরিজ ল এই রিলেটেড জাস্ট কিছু অল্প স্বল্প জিনিসপত্র তোমাদের যেটা আছে আর কি, সেটা একটুখানি দেখে নেওয়া আর কি। এটা অ্যাকচুয়ালি পরে যখন সলিউশন নিয়ে কথাবার্তা বলা হবে তখন ডিটেলে আছে, কিন্তু সামান্য
একটুখানি মানে সলিড লিকুইড, লিকুইড ভেপার, সলিড ভেপার, এই ইকুইলিব্রিয়ামগুলো একটুখানি কথাবার্তা বলা এবং সেখান থেকে হেনরিজ ল রিলেটেড যে জিনিসপত্রগুলো সেইটাকে বলা। সেটা হলে তোমার নিটের সিলেবাসে গেছে সেটা কভার হয়ে যাবে। 11-এর সিলেবাসে গেছে সেটা আমি অলরেডি কভার করে দিয়েছি, কিন্তু আরেকটা ক্লাস আমি নেব। আরেকটা ক্লাস করবে, দাদা দুটো ক্লাস আমি নেব। একটা হচ্ছে তোমার এই যে কনসেপ্টগুলো বাকি আছে পড়িয়ে দেবো, তারপরেরটা আমি প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম ইত্যাদি করাবো। আচ্ছা, এই যে পার্টটা এটা আমি একটুখানি বড়দেরকে একসাথে ডেকে নিয়েছি, তাহলে ছোটদের জন্য যেগুলো দরকার আমি সেগুলো প্রথমে প্রথমে বলে নিই। আর তোমাদের দেখবে কম্পিটিটিভ এক্সামের জন্য এই ছোটদের যেগুলো লাগবে বড়দের সেগুলোই লাগবে, কিন্তু বড়দের তো আরো একটু কনসেপচুয়ালি ব্যাপারটাকে জানতে হবে। সেই জন্য আমি একটা অ্যাডিশনাল ক্লাস নিয়ে, যেখানে তোমার ধরো এইগুলো যেমন ডেরিভেশন টেরিভেশন সমেত বলে দিলাম, সেখানে তার নতুন করে কিছু করতে হবে না। কিন্তু এই যে প্রথম দিকে যখন আমরা ওই ধরো ওই প্রথমে যে কনসেপ্টগুলোকে ইন্ট্রোডিউস করছিলাম না, যে তোমার সলিবিলিটি, অ্যাক্টিভিটি, সলিবিলিটি, প্রোডাক্ট, এইগুলো ঠিক কি করে এলোটেলো আর কি, বা ডিবাই-হুকের লিমিটিং ল, এইগুলো সম্বন্ধে আরেকটু ডিটেলে হয়তো কিছু কথাবার্তা আমি তোমাদের বলে দেবো। সেটা আমি অ্যাডিশনালি এক্সট্রা একটা ক্লাস নিয়ে এটাকে আমি ম্যানেজ করব। বাবা, এত ক্যালকুলেশন আমার এত ভালো হয়ে গেছে, আমি পেজ নম্বর দেওয়া নেই, অথচ আমি মানে বুঝে গেলাম যে মানে এখানে তোমার শেষ হচ্ছে জিনিসটা। হ্যাঁ।